উপদেষ্টা আসিফ নজরুল যখন ৮ মাসে ২বার সৌদি আরবে গেলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যে অপহরণের ঘটনা ঘটতেছে, তিনি নিজে এসে মিডিয়াতে বললেন। তো ৮ মাসে উনি কি ভূমিকা নিছেন? কোন প্রবাসী বলছে বিমানবন্দরে প্রবাসী লঞ্চ করার জন্য? নারী কর্মীদের উপরে নির্যাতনের বিষয়টা আছে। আমাদের একটা ভিসা বিক্রি হয় 10 বার। টাকা দিবেন মেডিকেল ফিট, টাকা নাই আপনি আনফিট। প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নিয়ে কয়জন প্রবাসী গেছেন? বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বেশি ভূমিকা যাদের, তারা হচ্ছে প্রবাসী। তো মনে করি যে এই প্রবাসীদের কথা বলার জন্য ডেডিকেটেড একটা সংবাদ মাধ্যম থাকা উচিত। একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে দেশ ছাড়তে হয়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, স্বাগত জানাচ্ছি সুখবর.com আয়োজিত প্রবাসীদের দুঃখ বেদনা হাসি কান্না নিয়ে আমাদের আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি এস এম শামীম। দর্শক, আপনাদেরকে বলতে চাই, যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাওয়ার চিন্তা করছেন, তারা অন্তত হলেও একবার আমাদের এই অনুষ্ঠানটি দেখেন। এখান থেকে আপনি অনেক কিছু জেনে যাবেন, যা আপনার প্রবাস জীবনে অনেকটাই সুফল বয়ে আনতে পারে। অনেকে যারা প্রবাসে এই মুহূর্তে দুঃখ দুর্দশায় আছেন, তারা অনেক বার্তা এখান থেকে পেতে পারেন, যা আপনার অনেকই উপকারে আসবে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, যিনি সরাসরি প্রবাসীদের দুঃখ দুর্দশা হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে কাজ করেছেন, যার সাংবাদিকতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি সেই প্রবাসীদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে বলতেই আজ তিনি হয়ে গেছেন প্রবাসী সাংবাদিক, একজন গুণী ব্যক্তি, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ যে তার মতো একজন ব্যক্তিকে পেয়ে আজ হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। তিনি আপনাদের সকলের সুপরিচিত মুখ, সাইফুল ইসলাম রাজীব। রাজীব ভাই, কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের এই আয়োজনে আমাকে আপনারা যে আমন্ত্রণ জানিয়েছেন এবং শুরুতে যে কথাগুলো বলছিলেন, যতটুকু সম্মান দেখিয়েছেন, এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের জন্য একটু সময় বের করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ আপনাকে পেয়ে। সম্প্রতি আমরা দেখেছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবাসীদের দুঃখ দুর্দশা নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার প্রবাসী বা তাদের আত্মীয় স্বজন মিলে তারা তাদের দুঃখ দুর্দশা নিয়ে তারা কথা বলেছেন। সরকারের প্রতি অসংখ্য অভিযোগ তাদের, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিভিন্ন কান্ট্রিতে যারা বাংলাদেশের মানুষ যারা অবস্থান করছেন, তাদেরকে নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তাদেরকে নিয়ে আপনি সাংবাদিকতা করেন প্রবাসে থেকে। তো সেই সুবাদে আপনার প্রবাস জীবনের সাংবাদিকতার অভিজ্ঞতা আমরা জানবো, সেই সাথে প্রবাসীরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং কেন হচ্ছে, কার দ্বারাই হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বিষয়গুলো আদৌপান্ত আপনার কাছ থেকে জানতে চাই। আবার একটু আপনাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আমাদের দেশে অসংখ্য মিডিয়া এখন, এবং আরও নতুন অনেক মিডিয়া আসবেন, সেই খবরটা আমরা পাচ্ছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মিডিয়াতে এই অভিবাসন খাত বা প্রবাসী সম্পর্কিত কথাগুলো বলার জন্য যে জায়গাটা, সেটা খুবই কম। আমি যদি কোট আনকোট বলি যে একটা সময় হাতে গোনা 2-1টা টেলিভিশন চ্যানেল তখন প্রবাসীদেরকে নিয়ে কয়েকটা অনুষ্ঠান করতো, সেটাও বন্ধ হয়ে গেছে। এখন খুব কম সংখ্যক মানুষ এটা নিয়ে কথা বলে। আর প্রবাসীদের সম্পর্কিত যে সংবাদগুলো আমাদের প্রবাসে যারা সাংবাদিকতা করেন, অনেকে আছেন সেখানে, তারা যে সংবাদগুলো বাংলাদেশে পাঠান, সেগুলো এমন একটা সময় বাংলাদেশে অনিয়ার করা হয়, দেখানো হয়, যখন বাংলাদেশের মানুষ ঘুমে থাকে, এবং একটা সংবাদের মাঝে হঠাৎ করে 30 সেকেন্ডের মতো একটা সময় দেওয়া হয় প্রবাসে একটা সংবাদ দেখার জন্য। আপনি বুঝতে পারবেন না কখন আসলো কখন গেল। কিন্তু যে বাংলাদেশে বসে আমরা আজকে এখানে কথা বলতেছি, এই বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বেশি ভূমিকা যাদের, তারা হচ্ছে প্রবাসী। আমরা তো মনে করি যে এই প্রবাসীদের কথা বলার জন্য ডেডিকেটেড একটা সংবাদ মাধ্যম থাকা উচিত, টেলিভিশন চ্যানেল থাকা উচিত। যেমন ইসলামের জন্য ইসলামিক চ্যানেল আছে, খেলাধুলার জন্য আছে, বিনোদন ভিত্তিক আছে, রাজনীতি টকশোর জন্য আছে, সেরকম এটা থাকতে পারতো। এরপরেও কিছু আছেন যারা এখনও দেশে প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, কিন্তু সেই সংখ্যাটা খুব কম, এটা আফসোস। আপনি আমাকে যে প্রবাসী সাংবাদিক হিসেবে পরিচয়টা করালেন, আসলে প্রবাসী সাংবাদিক বলতে ওই ধরনের কোনো স্বীকৃতি নাই আমাদের দেশে। কারণ প্রবাসে আমরা কেন যাই? কাজের সন্ধানে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজের সচল থাকার জন্য। আমি কিন্তু প্রবাসী সাংবাদিক হিসেবে আসলে সেখানে যাইনি। আমি সাধারণ একজন কর্মী বিষয়ে সেখানে গিয়েছি, কাজ করবো, বেতন পাবো, দেশে পাঠাবো, আমার পরিবার ভালো থাকবে, দেশের রেমিটেন্স আসবে, এটাই। আমি সেখানে যাওয়ার পরে সেখানে কিছু সংখ্যক প্রবাসী সাংবাদিকদের সাথে আমার পরিচয় হলো, আর দেখলাম তারা বিভিন্ন টেলিভিশনের পরিচয় দিয়ে সেখানে আসতেছেন, সংবাদ সংগ্রহ করতেছেন, একদম সেম বাংলাদেশের মতো আপনার টেলিভিশনগুলোর নাম দেখতে পাচ্ছি। আমি খুব খুশি হলাম যে আমাদের দেশের টেলিভিশন এখানে এসে কাজ করতেছে, সংবাদ দিচ্ছে। তো ওনাদের সাথে পরিচিত হলাম এবং খুব জানার চেষ্টা করলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে দেখি যে তারা যেভাবে নিউজ সংগ্রহ করেন, সেটি হচ্ছে আপনার রাজনীতিক কেন্দ্রিক, কমিউনিটি সংবাদ, কিন্তু ওদেরকে বলা হচ্ছে প্রবাসী সাংবাদিক। আমার কথা হচ্ছে তুমি সেখানে রাজনীতির খবর দাও, এটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মূল ফোকাসটা থাকবে হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে, যে তাদের সমস্যা, সম্ভাবনা, সাফল্য, ব্যর্থতা, দুঃখ দুর্দশা, হতাশা,
এগুলো উঠে আসবে তাদের ক্যামেরায়। কিন্তু আমি দেখি যে বেশিরভাগ সংবাদকর্মীরা হচ্ছে আপনার আজকে কোন দলের স্মরণ সভা হলো, কোন দলের আলোচনা সভা হলো, কার সন্তানের সুন্নতে খতনা হলো, কার বিবাহবার্ষিকী হলো, এগুলোই সংবাদ হচ্ছে। তখন আমি অনেক চেষ্টা করলাম যে আমি আসলে এটাতে আসতে পারি কিনা। আমি আমার নিজের কিছু অপারগতা আমি স্বীকার করি। এই যে বললাম যে কি পরিচয় দিবেন, আমি সাংবাদিকতা এই পেশাটাকে সম্মান করি, এটা একটা মহান পেশা এবং এই জায়গায় আসার জন্য পর্যাপ্ত পড়াশোনা করতে হয়, অভিজ্ঞতা থাকতে হয়। আমি দুঃখের সাথে বলতেছি যে আমার সেরকম পড়াশোনা নেই, কিন্তু আমি যখন দেখলাম যে যারা সেই সাংবাদিকতাটা করতেছে তাদের পড়াশোনা আবার আমার থেকেও কমও আছে, এবং এটা আসলে আমাদেরকে ওইভাবে সাংবাদিক হিসাবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়নি। বলা হয় যে এটা সংবাদ বাহক, আসলে এখানে শব্দটার মধ্যে কিছু পরিবর্তন আছে। যেমন আমাদের টেলিভিশন কর্তৃপক্ষ বা পত্রপত্রিকাগুলো তারা সংবাদ সংগ্রহের কারণে আমাদের থেকে সংবাদ সংগ্রহ করতেছে, আমরা বার্তা বাহক হিসেবে সেখানে কাজ করতেছি। যদিও তো সম্মানসূচক হয়তো কেউ কেউ সাংবাদিক বলে, প্রবাসী সাংবাদিক বলে, বাট এটা একটু কারেকশন করে দিলাম। আমি ভাবলাম যে উনি যদি পারে তাহলে আমি নয় কেন। এই সুবাদে আমি অনেকের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমাকে একটা সুযোগ দেওয়া যায় কিনা। স্বাভাবিক, আপনি জানেন যে বাংলাদেশের মানুষ একজনকে সুযোগ দিতে খুব অপারগতা প্রকাশ করে। তারপরে একটা সময় আমি পেলাম সেই সুযোগটা, একটা টেলিভিশন চ্যানেলে কাজ করার সুযোগ হলো আমার, এবং আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। শুধু সুযোগ না, তারা আমাকে ভালো একটা প্লট দিয়েছেন যে আপনি কথা বলেন, আপনি কাজ করেন। তখন আমি ওদের থেকে বের হয়ে অন্য ট্র্যাকে চলে গেলাম যে এটা আমি করব। আমি কোনো রাজনৈতিক প্রোগ্রাম বা এইসবগুলোতে সীমাবদ্ধ থাকবো না, আমি সাধারণ প্রবাসীদের কাছে যাব, তাদের সমস্যাগুলো কি, তারা কি বলতে চায়, তাদের সংকটটা কি, সেটা কিভাবে মোকাবেলা করতে চায়। শুধু যে প্রবাসীদের সমস্যার কথা আমরা বলছি তা সেটা যেমন সত্যি, সফল প্রবাসীও কিন্তু আছেন যাদের সফলতার গল্প আছে, যেটা আমরা মানুষকে শোনাতে পারি যে উনি 800 টাকা বা 1000 টাকা বেতনে চাকরি করতে এসে আজকে আর সেখানে কোটি টাকারও মালিক, এরকম অনেক বাংলাদেশি সেখানে আছে। আমি যদি সেই সফলতার গল্পটা অন্য একজন প্রবাসীকে শোনাতে পারি, দেখাতে পারি, তাহলে তিনি কিন্তু উদ্বুদ্ধ হবেন। তো সেই সুবাদে আমি থাকতাম জেদ্দাতে, জেদ্দা কেন্দ্রিক হলেও আমি সৌদি আরবের সাংবাদিকতা বা তথ্য সংগ্রহের কারণে 1200, 1300, 1400, 1500 কিলোমিটার দূরের শহরেও আমি গিয়েছি, যেখানে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাধারণ প্রবাসীরা থাকেন, যাদের কথাগুলো আসলে শোনা যায় না, তাদের সমস্যার কথা শোনা যায় না। ওই সুবাদে আমি ঘুরছি মোটামুটি আপনার সৌদি আরবের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা শহর যেখানে বাংলাদেশি আছে সেখানে আমি গেলাম। ওইখানে গিয়ে আমি দেখলাম যে বিষয়টা যে সঠিক তথ্যের অভাবে খুব অসহায়। যেমন ধরেন যে একজন প্রবাসী, তার পাসপোর্টটার যে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এখন যে সেটা রিনিউ করা যায়, সেটা কোথায় করবে, কার কাছে যাবে, কত টাকা লাগতে পারে, এটাও কিন্তু সে জানে না। রাজীব ভাই, আমার প্রশ্ন হচ্ছে, জি, মূলত যারা মধ্যপ্রাচ্যে বসবাস করে, বিশেষ করে বাংলাদেশি যারা আছে ওখানে, আসলে তারা মানে মেজর কি কি সমস্যাগুলো তারা ফেস করে, আর এই বিষয়গুলো আসলে কবে থেকে হচ্ছে যে এই সমস্যাগুলো মানে বৃদ্ধি পাচ্ছে বলে আপনি মনে করেন? আমি সেখানে আসতেছিলাম, আমরা সমস্যার মধ্যে অলরেডি ঢুকে গেছি। সেটা হচ্ছে যে এই যে বললাম সবার আগে যে সমস্যাটা, সেটা হচ্ছে তথ্যের সমস্যা। এই সমস্যাটা শুরু হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে। যেমন এখনকার কথা যদি বলি, আপনি দেখবেন যে বাংলাদেশ থেকে আমরা যখন বাইরে কর্মী পাঠাই, তাদেরকে 3 দিনের জন্য একটা ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংয়ের মধ্যে কি বলা হয় যে আপনি সেখানে গেলে আইন কানুন সম্পর্কে তাকে ধারণা দেওয়া হয়, দূতাবাস কনসুলেট সম্পর্কে ধারণা দেওয়া হয়, আইনি প্রতিকার কিভাবে পাবেন, সমস্যা পড়লে কোথায় যাবেন, এগুলো নিয়ে তাদেরকে কিন্তু ভালো একটা ধারণা দেওয়া হয়। আসলে এটাকে দেওয়া হয়, আমরা জানি, কিন্তু সেখানে গিয়ে আমাদের যারা ট্রেনিং দেন তারা তাদের মতো সময় কাটাচ্ছেন, যারা ট্রেনিং নিতে যাচ্ছেন তারা কোনোরকম চা কফি সিগারেট বিড়ি খেয়ে 3 দিন পার করে সেখান থেকে চলে আসতেছেন। এই যে তথ্যের ঘাটতিটা কিন্তু এখান থেকে শুরু হলো। এইটা একটা অবহেলা। আরও অবহেলার কথা আমি আপনাকে বলবো। মূল সমস্যাগুলোর কথা আপনি যেটা বললেন, সরাসরি একটু সমস্যাগুলোতে আসি। আমি এতক্ষণ আমার বিষয়ে বলতেছিলাম বারবার, তাও এটাও একটু শেষ করে দিই যে ওই সুবাদে আসলে সাংবাদিকতার নাম দেওয়া, এই সাংবাদিকতা করতে গিয়ে আসলে আমি দেখছি যে প্রবাসীরা কতটা অসহায়। সেটা আমি প্রায় 4 বছর অধিক সময় ধরে আমার যতটুকু সক্ষমতা ছিল আমি ততটুকু করে আসছি। ওইটা করতে গিয়ে আবার এটাও মনে হয়েছে যে একটা টেলিভিশন বা পত্রপত্রিকাগুলো আমাদেরকে যতটুকু সময় নির্ধারণ করে দিচ্ছেন, সেই সময়টার মধ্যে এই প্রবাসীদের এই সমস্যাগুলো আসলে তুলে ধরা সম্ভব হয় না। তখন আমি আবার ওই ডিজিটাল মাধ্যমটাকে কাজে লাগালাম, যে ওইখানে যতটুকু দিচ্ছি সেটাকে আরও বিস্তারিতভাবে কাজ করতে গেলে আমাকে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করতে হবে। সেখানে এসে কাজ করতে গিয়ে হচ্ছে আজকে সাইফুল রাজীব বলেন বা সাইফুল ইসলাম রাজীব বলেন, যে নামটা বা প্রবাসীদের সাথে আমার সম্পৃক্ততা, ওদের সাথে এটা হয়ে গেল। আসি আমরা বড় দাগে কিছু সমস্যার কথা আমি আপনাকে বলি। প্রবাসীদের সমস্যা তো শুরু হয় হচ্ছে আপনার যেদিন সে প্রবাসে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সেদিন থেকে। কীভাবে আমি আপনাকে বলি, ধরুন আপনি যদি এখন ভাবলেন যে আপনি প্রবাসে যাবেন, সবার আগে আপনার কী লাগবে?
একটা পাসপোর্ট পাসপোর্ট লাগবে। আপনারা তো গণমাধ্যমে কাজ করেন, সাংবাদিকতা, পাসপোর্টের বিষয়টা আমাকে একটু বলতে পারবেন যে কয়জন মানুষের সফলতার গল্প শুনবেন যে আমি আমার মতো করে নিজে আবেদন জমা করে টাকা ব্যাংকে টাকা জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট পেয়ে গেছে, হয়তো ইদানিং কিছু কিছু পাচ্ছে। পাসপোর্ট অফিসের যে ভোগান্তি, তৃতীয় পক্ষের যে মানে একটা শক্তি, দালালদের দৌরাত্ম, এটা তো আমরা ভাঙতেও পারতেছি না। এটা নিয়ে কথা বললেও কাজ হচ্ছে না। শুরুতে তো আপনি আপনার মানে যে বিদেশে যাওয়ার যে একটা স্বপ্ন দেখলেন, আপনার শুরুতে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে যে আপনার তো একটা পাসপোর্ট কোনোভাবে হলো, এখন আপনার কি লাগবে? একটা ভিসা লাগবে। এই ভিসার ক্ষেত্রে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংকটটা। দেখেন ভিসা মানে কি, আমি এখন যেখানে বসে কথা বলতেছি সুখবর.com, এখানে যদি একজন কর্মীর প্রয়োজন পড়ে, একজন সংবাদকর্মী নিয়োগ দিবে, কি করবে? একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, সেখানে তিনি উল্লেখ করবে যে আমার এই পদের জন্য বা এই কাজের জন্য আমার এতজন কর্মী লাগবে। সেটা দেখে উনি এখানে আসবেন, তাকে কত টাকা স্যালারি দিবে, কী কী সুযোগ সুবিধা দেবে সেটা নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী সেখানে সে কাজ করবে, মাস শেষে সেখান থেকে স্যালারি পাবে। ওভারঅল সে সুখবর.com এর একজন এমপ্লয়ি হবে, এই তো কথা। তাহলে ভিসাটাও কিন্তু সেম, সেটাই হওয়ার কথা। কিন্তু আমাদের অধিকাংশ কর্মী বিদেশে গিয়ে কাজ পাচ্ছে না কেন জানেন? এই যে ফ্রি ভিসা নামে একটা শব্দের সাথে আপনি পরিচিত হবেন। আদতে আসলে ফ্রি ভিসা বলতে কোনো শব্দের মানে কোনো ইয়েই নেই। ফ্রি ভিসা মানে কি? আল্লাহর রাস্তায় কোনো ভিসা, মানে এমনি কোনো ভিসা। ফ্রি ভিসা বলতে হচ্ছে যে মানুষ অনেক সময় ট্যুর ভিসাও মানে দেশের বাইরে যায় না, ট্যুর ভিসা হচ্ছে সেটা হচ্ছে ট্রাভেল ভিসা, ভিজিট ভিসা, ওইটারও একটা নাম আছে। ফ্রি ভিসাটা মূলত আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি বিদেশে গেলে কারো উপরে দায়বদ্ধ থাকবো না, আমি আমার মতো করে কাজ খুঁজে খুঁজে আমি কাজ করবো। জিনিসটা বুঝতে পারছেন? এটা খুব সহজ, মানে আমি কোনো প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ না। আমার যখন যে কাজ ভালো লাগবে আমি সেই কাজ করবো, যখন ভালো লাগবে কাজ করবো, ভালো লাগবে না কাজ করবো না। কিন্তু এটা পসিবল না, কারণ এটা আপনার দেশ না, আপনি আরেকটা দেশে গেছেন, সেখানে কেউ না কেউ আপনাকে স্পন্সর করে নিয়ে যাচ্ছে, কারো না কারো অধীনে আপনি যাচ্ছেন। সে ভিসার মধ্যে উল্লেখিত একটা কাজ আছে, আপনাকে এই কাজটা করতে হবে, এটা কিন্তু উল্লেখ থাকে। কিন্তু কিছু অসাধু চক্র বলে যে ওইখানে যা লেখা আছে থাকুক, কোনো সমস্যা নেই, তুমি চলে আসো, আসার পর তোমাকে আমরা ফ্রি করে দিব, তুমি তোমার মতো করে খুঁজে খুঁজে কাজ করবা, করলে করলা, না করলে নেই। এটা হয়ে গেছে হচ্ছে ফ্রি ভিসা। আসলে কিন্তু তার একজন নিয়োগকর্তা আছে, একটা কাজও উল্লেখ ছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ওই নিয়োগকর্তার সাথে আমাদের অসাধু লোকগুলো কন্ট্যাক্ট করছে যে তোমার নামে ভিসাটা ইস্যু হবে, লোকটা আসবে, কিন্তু সে তোমার এখানে কোনো কাজ করবে না, তাকে আমি নিয়ে আসবো, আমার কোনো প্রতিষ্ঠানে কাজ করাবো বা আমার কাছে থাকবে, আমি আমার মতো করে ইয়ে করবো, তোমাকে প্রতি বছর আমি তোমাকে একটা বেনিফিট বা একটা লাভ দিয়ে দিব, তোমার কোনো কিছু করতে হবে না। ওই কিন্তু লাভবান, ক্ষতিকার আমার। কারণ ভাই একটা ভিসার পিছনে অনেক কিছু থাকে, তো তাকে আপনার আবাসন দিতে হবে, চিকিৎসা দিতে হবে, বেতন দিতে হবে, বিভিন্ন ইয়ে আছে। ওই লোকটা কিন্তু সেখান থেকে বেঁচে গেছে, আপনি জিনিসটা খেয়াল করছেন? ওরা তো এটা লুপে নিছে, ক্ষতি কিন্তু আমার পায়ে কিন্তু করে আমি মারছি, আমি বের হয়ে গেছি, আমি সব সুযোগ সুবিধা ত্যাগ করে দিছি, আমার কিছু লাগবে না। আচ্ছা এখন ভালো কথা, আমি হয়তো কোনো একটা কাজ পেয়ে গেলাম, ভালো একটা জায়গাতে আসি, কাজ করতেছি, এরকম লোকের সংখ্যা খুব কম। অধিকাংশ লোক কাজ খুঁজে পায় না, তখন চিকিৎসা নিতে গেলে মেডিকেলে যাবো, তার মেডিকেল কার্ড নেই, ইন্স্যুরেন্স নাই, বিপদে পড়লে তার মালিক আসতেছে না, তাকে চিকিৎসা করাচ্ছে না, মারা গেলে তার লাশ দেশে পাঠাচ্ছে না, ইকামা যেটা পারমিট কার্ড যেটা সেটা রিনিউ করতে পারতেছে না। এইভাবে আমরা অবৈধ হয়ে যাচ্ছি। এই ভিসার ক্ষেত্রে সমস্যাটা যেটা আমরা উল্লেখ করছিলাম, যে একটা ভিসা যখন আমরা নিব, এগুলো তো বাংলাদেশে যে আসে, এগুলো কিন্তু আমাদের দূতাবাস মিশনগুলোর মাধ্যমে আসে, যে কোন কোম্পানি বাংলাদেশ থেকে কত কর্মী নিচ্ছে। আমরা যদি সেগুলোকে একটু যাচাই বাছাই করতে পারি যে আসলেই সুখবর.com এ কর্মী লাগবে কিনা, আমি যদি দেখি যে হ্যাঁ এখানে 2টা পদ খালি আছে, কর্মী লাগবে, তাহলে তো আমি সেখানে লোক আসবো। ওখানে তো অনেক লোক আছে, এখনই আছে হয়তোবা, তো এখানে বাড়তি একটা লোক আনা মানে তো এটা হচ্ছে প্রতারণা করা এইসব ক্ষেত্রে। এবং এখানে যারা আছে তারা নিয়মিত বেতন ভাতা পাচ্ছে কিনা, তাদের আবাসন ঠিক আছে কিনা, তাদের সবকিছু ঠিক আছে কিনা, এটা খোঁজ খবর নিয়ে আমি যখন নিশ্চিত হবো তখন আমি বলবো যে ঠিক আছে তুমি বাংলাদেশের ভিসাটা পাঠাও, আমরা সেখান থেকে কর্মী পাঠাবো। এটা যাচাই বাছাই এটা হয় না কোনো কারণ। যাচাই বাছাইটা কে করবে? এটা করবে হচ্ছে বাংলাদেশি মিশনগুলো। কারণ হচ্ছে এই যে বাংলাদেশের ভিসাগুলো যে আসে, এগুলোর জন্য রিকোয়ারমেন্ট কিন্তু প্রথমে সেখানে যায়, ওনারা সেগুলো আবার বাংলাদেশের বয়েসেলে পাঠায়, সেখান থেকে হচ্ছে রিকোয়ারমেন্টগুলো আসে। তো এটা একটা লম্বা প্রক্রিয়া, সেটা অন্য হয়তো কোনো এক সময় বলবো। ভাই আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। আপনার বক্তব্যে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মানুষের প্রথম স্টেপ হচ্ছে একটা পাসপোর্ট করা। আমি বিদেশে যাওয়ার একটা স্বপ্ন বুনলাম, পাসপোর্টে ভোগান্তি আছে, আমরা সেটা মেনে নিয়েই আমরা পাসপোর্ট শেষ করলাম। তারপরের স্টেপ হচ্ছে একটা ভিসা লাগবে। সেই ভিসাটা যখন ভিসা নির্বাচনে আমাদের একটু সমস্যাটা হয়ে যাচ্ছে। ভিসাটা যখন তৈরি হবে বা যখন দেশে আসবে, সেই ভিসাটার মধ্যেই সিন্ডিকেট কিন্তু আছে, ঢুকে গেছে। এবং একটা বিষয় আপনি বুঝবেন, যেমন দেখেন আমাদের, যদি আমি সৌদি আরব বিষয়ে বলি, সৌদি আরবে যদি আমরা একজন বাংলাদেশি কর্মী পাঠাই, তাহলে সেই কর্মীর সরকারিভাবে নির্ধারিত ফি হচ্ছে, যদি আমি ভুল না করি, 1,65,000 টাকা। এটা নির্ধারণ করে দেওয়া আছে বাংলাদেশ সরকার থেকে যে আমরা 1,65,000 টাকা সৌদি আরবে কর্মী পাঠাবো। কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী যায় কত টাকা সেটা জানেন? 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? একটা ভিসা তো একটা এজেন্সিতে আসার কথা ছিল, সেই এজেন্সি ভিসাটা দিয়ে লোকবলটাকে ওই দেশে পাঠাবে। আমাদের একটা ভিসা বিক্রি হয় 10 বার।
সৌদি আরবে যখন একজন সৌদি নাগরিক মনে করে যে তার একটা ভিসার প্রয়োজন, একটা লোক লাগবে, তখন সে ফরেন মিনিস্ট্রিতে বা ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটা আবেদন করে একটা কর্মীর জন্য। একটা কর্মীর একটা ভিসার জন্য আবেদন করতে লাগে হচ্ছে সৌদি আরবে 2000 রিয়াল। 2000 রিয়াল ধরে নিলাম যে আপনার বাংলাদেশি টাকায় কত, 50-60 হাজার টাকায় ধরেন, 60 হাজার টাকায় ধরেন, তাহলে 60 হাজার টাকা একজন সৌদি নাগরিক একটা ভিসা পেয়ে গেল। এই ভিসাটাই বাংলাদেশে চলে আসবে। এটাকে বাংলাদেশে মেডিকেল বা অন্যান্য কার্যক্রম সব কিছু করে বিমান ভাড়াসহ লোকটা পাঠালে আসলেই লাগবে হচ্ছে 1,65,000 টাকা, এর বেশি যাচ্ছে না। এই সৌদি ভিসাটা বাইর করলো হচ্ছে 2000 টাকা দিয়ে। আমি গিয়ে বললাম যে তোমার কাছে যে ভিসাটা সেটা আমাকে দিয়ে দাও, তোমার আমি 5000 টাকা দিচ্ছি, খাড়ার উপর 3000 টাকা লাভ। মানে ওইখান থেকেই ব্যবসা শুরু হয়ে গেছে। স্টার্ট কত হইলো, 3000 টাকা, 2000 টাকার ভিসা 5000 টাকা হয়েছে। বিক্রি হয়ে গেছে। আমি আছি সৌদি আরবে, আমি আমার এক বন্ধুকে বললাম যে আমার কাছে একটা ভিসা আছে, কিনবা? কত? আচ্ছা 7000 টাকা দিও। 2000 টাকা লাভ নিয়ে করলাম 7000 টাকা। ওই বন্ধু আবার আরেক বন্ধুর কাছে বিক্রি করছে, আমার কাছে একটা ভিসা আছে, তুমি কিনবা কিনা, কত লাগবে? 10,000 টাকা। 10,000 টাকা পর্যন্ত সৌদি আরবে বিক্রি হয়েছে। আর বাংলাদেশে ভিসাটা আসছে, বাংলাদেশে কোনো একটা এজেন্সিকে ভিসাটা পাঠালে দাম কত? 15,000 রিয়াল প্রথম পার্টি। সেকেন্ড পার্টির কাছে সেটা বিক্রি হচ্ছে 20,000 রিয়ালে। ফাইনালি যখন এটা কোনো গ্রামে কোনো একজন কর্মীর হাত পর্যন্ত যাচ্ছে, সেটা 20 থেকে 25,000 পর্যন্ত হয়ে যাচ্ছে। বাংলা টাকা কনভার্ট করেন, তাহলে এরপরে যোগ হবে মেডিকেল, টিকিট, এটা সেটা মিলে, তাহলে কিন্তু ওই যেটা বললাম 1,65,000 টাকা কর্মী আর দেওয়া সম্ভব হচ্ছে না। হতো যদি সৌদি আরবের সেই নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে সরাসরি বাংলাদেশের নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে ভিসাটা আসতো। রাজীব ভাই, আপনার কাছে আমার জানার বিষয় হচ্ছে এই মুহূর্তে প্রথম স্টেপ হচ্ছে সে পাসপোর্ট করবে, দ্বিতীয় স্টেপ হচ্ছে একটি ভিসা নির্ধারিত হবে। সেই ভিসার যখন মানে দেশে আসবে বা কোনো একটা এজেন্সির কাছে আসবে, এরপরেই হচ্ছে একটা মেডিকেল সার্ভিস শুরু হয় বা মেডিকেলের একটা অপশন চলে আসে। সেই মেডিকেলটা সম্পর্কে জানতে চাই, সেই মেডিকেলগুলোতে আসলে কোন ধরনের সুবিধা অসুবিধা বা ভোগান্তি হয় বলে আপনি মনে করেন? মেডিকেলের বিষয়টা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর একটা বিষয়। আমি যদি আপনাকে একটা দায়িত্ব নিয়ে যদি বলি, ধরেন আপনি 100 জন প্রবাসগামী কর্মীকে মেডিকেল করানোর জন্য কোনো একটা মেডিকেলে পাঠালেন, এই 100 জনের মধ্যে 85 জন আনফিট হয়ে যাবে। কেন সেই আনফিট হওয়ার কারণটা কি? কিছু অজ্ঞাত রোগ আছে, যে রোগগুলা খালি চোখে দেখা যায় না, টেস্ট করলেও সেখানে অস্তিত্ব পাওয়া যায় না। এর মধ্যে একটা হচ্ছে টিবি রোগ। এরকম কিছু রোগ আছে যেগুলো আপনার শরীরের মধ্যে দেখা দিবে, মানে না থাকলেও দেখা দিবে। অনেক প্রবাসী কর্মীরা যেটা করে, মেডিকেলে সরাসরি যাওয়ার আগে তারা ব্যক্তিগতভাবে একটা মেডিকেল করে, যে আমি একটু দেখি আমি ফিট আছি কিনা। ওইখানে তিনি কিন্তু 100% ফিট, যখন পরের দিন সেখানে মেডিকেল করতে গেলো সেখানে সে আনফিট। এই মেডিকেলটা কি মানে ওই প্রতিষ্ঠান নির্ধারণ করে দেয়? নির্ধারিত প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে ওইখানেই করতে হবে। মানে এমনটা কেন, এই বাধ্যবাধকতা হচ্ছে যে আসলে মেডিকেলটার জন্য যে ফি নির্ধারণ করা হয়, তারা হয়তো মনে করেন যে এই ফিটা তাদের জন্য যথেষ্ট না। এরা সরাসরি হচ্ছে যে আপনার এজেন্সিগুলোর সাথে একটা কন্ট্যাক্ট করেন, সেটা 15,000 টাকা 16,000 টাকা আপনি যদি দিয়ে দেন, তাহলে হচ্ছে যে আপনার মেডিকেল ফিট, আপনি অসুস্থ হলেও ফিট। উদাহরণস্বরূপ আমি আপনাকে একটা দুঃখের কথাই বলি, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই, হয়তো এখনও 3.5 মাস 4 মাস হবে, বাড়ি হচ্ছে বরিশালে, নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না, একটা ইয়াং ছেলে 22-23 বছর 24 বছর বয়স হবে, সৌদি আরবে গেলেন। কোনো অসুস্থ কর্মী কি সৌদি আরব যেতে পারে? না, যাওয়ার তো সুযোগ নেই, যেহেতু মেডিকেল রিপোর্ট ফিট হলেই সে বিদেশ যাবে। ক্যান্সার বা টিউমার এটা কি একদিনে হয়? না, অবশ্যই না, এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। ওইখানে যাওয়ার 3 মাসের মাথায় তার 3 মাসের ভিতরে তার শরীরের মধ্যে এমন টিউমার ধরা পড়ছে যেটা কেটে বাইর করা সম্ভব হচ্ছে না। কীভাবে হলো এটা? মেডিকেলে নেওয়ার পরে 2.5 মাস পর্যন্ত সে সেখানে চিকিৎসা নিল, তার একটা অংশ অপস হয়ে গেছে, একটা পা হাতির পায়ের মতো হয়ে গেছে। চিকিৎসা থাকা অবস্থায় মেডিকেল থেকে আমার কাছে মেসেজ আসে, ভাই আমাকে একটাবার বাঁচান। ওর বন্ধু আমার কাছে মেসেজ আসে, আত্মনাদ করে, আমার একটাবার দেখে যাও, আমার এখান থেকে আরেকটা ভালো মেডিকেলে নিয়ে যাও, আমি বাঁচতেছি, আমাকে বাঁচাও, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন আহাজারিতে আমি নিজে পরিবারকে নিয়ে প্রবাসী মন্ত্রণালয়ে আবেদন করি তাদেরকে মেডিকেলটা চেঞ্জ করে দেওয়ার জন্য, ভালো চিকিৎসা দেওয়ার জন্য। যদি এই বিষয় মন্ত্রণালয়ের কিছুটা দায়িত্ব নিয়েছিলেন, দুর্ভাগ্য সে ছেলেটা মারা গেছে মাত্র 5.5 মাসের মাথায়। একটা টিউমার বড় হতে কতদিন সময় লাগে? দীর্ঘদিন লাগে। আপনার মেডিকেল ধরা পড়লো না কেন? এই কারণে বললাম যে ওইখানে আপনি টাকা দিবেন মেডিকেল ফিট, টাকা নাই আপনি আনফিট। আমার জানার বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা এজেন্সি নির্ধারিত একটা প্রতিষ্ঠানকে তারা মার্ক করে দেয়, ওই প্রতিষ্ঠানে গিয়েই মেডিকেল করাতে হবে, রাইট। এখন কথা হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ থেকে যে লোকগুলো বিদেশে যাবে তারা মেডিকেল করবে, এইখানে যে টাকার বিনিময়ে ওই মেডিকেল ফিট রিপোর্টটা দেওয়া হচ্ছে, আনফিট হলেও যাকে ফিট করা হচ্ছে, এই দায়বদ্ধতাটা সরকারের পক্ষ থেকে কি প্রকৃত অর্থেই মানে যাচাই করা উচিত নয় কি? ভাই, যাচাই করা কেন উচিত হবে না? আমি তো একজন ক্ষুদ্র নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছি না, আমি আমার মতো করে নিজের মতো করে কাজ করতেছি। বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যম একাধিক প্রতিবেদন করছে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। কই এটার সমাধানটা কোথায়? কই কর্তৃপক্ষ তো এটার কোনো সমাধান নিয়ে নেই। আমি বলতেছি আপনি আগামীকালকে যান, বাংলা মোটর যান,
নয়াপল্টন যান, কয়েকটা মেডিকেলের সামনে একটু দাঁড়ান, গিয়ে কয়েকজনের সাথে কথা বলেন যে কয়জন ফিট হয়েছে, কয়জন আনফিট হয়েছে। এটা দেখেন যে গতকালকে রাতে কয়জন আপনার কন্ট্যাক্ট করে আসছে, মেডিকেল ফি ছিল কত টাকা, দিচ্ছে কত টাকা, একটু খোঁজটা নেন, তাহলে আপনার কথার সাথে মিলটা পাবেন। এখন পরের ধাপে যদি আসি, বিদেশে কারা যায়? আপনি আমি আমরা যদি দেশে স্বাবলম্বী হই তাহলে তো আমি বিদেশে যাব না। বিদেশে যায় হচ্ছে তারা যারা দেশে আর কোনো কিছু করতে পারতেছে না, দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন সে বিদেশে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নেয়। অধিকাংশ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। কারো কারো হয়তো তার বাবার শেষ সম্বল যেটা সেটা বিক্রি করে অনেকে যায়, কেউ কেউ হয়তো শখের জিনিস বিক্রি করে বা বাবা সঞ্চয় করছে সেই সঞ্চয়ের টাকা দিয়ে যায়। বেশিরভাগ কিন্তু ঋণ করে যায়। এই ঋণটা এক সময় ব্যক্তিকেন্দ্রিক হতো, মামার থেকে, খালুর থেকে, চাচার থেকে নিত বা প্রতিবেশীর থেকে সুদে বিভিন্নভাবে। ওইটার জন্য সরকার একটা ভালো পদক্ষেপ ছিল প্রবাসী কল্যাণ ব্যাংক, এটাকে আমরা সাধুবাদ জানাই। সরকার প্রবাসী কল্যাণ ব্যাংকটা কেন করলো? যে প্রবাসে যারা যাবে তাদেরকে স্বল্প সুদে সহজ শর্তে ঋণ দিবে। ভালো উদ্যোগ, এটা সাধুবাদ জানাই। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে আমার ব্যাংক টাকা নিয়ে বসে আছে, আমি দেওয়ার মতো লোক পাচ্ছি না। অন্যদিকে আপনি সোশ্যাল মিডিয়ায় যান, শুধু হ্যাশট্যাগ প্রবাসী কল্যাণ ব্যাংক লেখেন, ঋণের জন্য হাহাকার। আমরা একটা জরিপ করছিলাম যে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নিয়ে কয়জন প্রবাসী গেছেন, 1000 কমেন্টের মধ্যে 3 জন পাইছি, তাও অনেক কষ্টে। একজন সরকারি চাকরিজীবী গ্রান্টার লাগবে, চেকের কপি লাগবে, এটা সেটা হাবিজাবি, এটাকে অনেক কঠিন করে রাখছে। অথচ এটা হওয়ার কথা ছিল যে যদি একজন কর্মীর কাছে একটা বৈধ ভিসা থাকে, ভিসা যদি এসে থাকে তার নামে, তাহলে ব্যাংক তাকে লোন দিতে পারবে। কারণ সে যদি ভিসাটা পাইছে, যদি আমাদের দাবি ছিল যে লোনটা একটু আগে দেওয়া যায় কিনা, ভিসা পাওয়ার আগে, কারণ ভিসাটা তো টাকা দিয়ে নিতে হয়। তারপর ওনাদের একটা যুক্তি, আবার এটা যুক্তিসঙ্গত, সেটা হচ্ছে যে যদি আপনার কাছে ভিসা না থাকে, আমি আপনাকে টাকাটা কিসের উপর দিব? আপনি তো বিদেশ নাও যেতে পারেন, এই টাকা দিয়ে ভিসা নাও কিনতে পারেন। সেজন্য আমরা এই দাবিটাকে নিব যে ভিসা পাওয়ার পরে আপনি টাকাটা দেন। সে ভিসা পাওয়ার পর যখন তিনি যায়, আজকে আসেন, কালকে আসেন, এই কাগজ নিয়ে আসেন, ওই কাগজ নিয়ে আসেন, 20,000 টাকা দেন, 50,000 টাকা দেন, এগুলো করতে 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 লোকগুলো বিরক্ত হয়ে পরে বইয়ের গয়না বিক্রি করে, মায়ের এটা বিক্রি করে, সেটা বিক্রি করে তারা যায়। আপনার 100 জনের মধ্যে 3 জনের প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পায় না। প্রবাসী কল্যাণ চতুর্থ ধাপটা বললাম, টাকাটা, এই যে ব্যাংকের কথা বললাম, এই ব্যাংকটার কার্যক্রমটাকে সচল করতে পারলো না আজ পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ। তাহলে আমরা প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্ট করলাম, তারপরে মেডিকেল করলাম, ভিসা তো হলো, অর্থ সংগ্রহ হলো, এখন আমরা কোথায় যাব? কোথায় যেতে হবে? বিমানবন্দর। বিমানবন্দর, রাইট। বিমানবন্দরের ভোগান্তি ভাই, আরেক ভোগান্তি। ব্যাগেজ চুরি, তাদের সাথে খারাপ ব্যবহার, তাদের গায়ে হাত তোলার মতো ঘটনা তো ঘটছে, মিডিয়াতে আছে এগুলো অহরহ হচ্ছে। অথচ সরকার কি বলে? স্যার বলে সম্বোধন করবে। স্যার কে শুনতে চাইছে? স্যার শোনার দরকার আছে? স্যার বলার দরকার নাই তো, যেটা পাবে সেটা দেন। লাগেজ চেকিং এর নামে তাদেরকে ভোগান্তি, এটা নিতে পারবে, ওইটা নিতে পারবে না, কয়টা এটা কি আনছে, ওইটা কি আনছে। এই যে বিমানবন্দরে যে বিষয়টা, একটা লোক দেশের মায়া ত্যাগ করে তার প্রিয়তম স্ত্রী, মমতাময়ী মা, আদরের ভাই বোন, সন্তান সবাইকে রেখে চলে যাচ্ছে, বুকে পাথর বেঁধে। কিছুক্ষণ পরে বাংলাদেশের মাটি থেকে সে এমন একটা দেশে যাচ্ছে, কই যাচ্ছে, কার কাছে যাচ্ছে, তার ভবিষ্যৎ আসলে কি, কিচ্ছু জানে না। বিমানবন্দর যখন সে ঢুকে তখন তার কলিজার মধ্যে পানি থাকে না। সেই জায়গায় যদি আপনাকে হয়রানি করা হয়, একটা বাজে অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে দেশ ছাড়তে হয়, এটা বন্ধ করতে পারিনি আমরা। ঠিক আছে, আপনি এখন চলে গেছেন বিদেশে। বিদেশে যাওয়ার পরে আমাদের কাছে এখন একটা তথ্য আছে যে 1, 2, 3, 4, 5 লাখ লোক না, তার অধিক সংখ্যক লোক এখন সৌদি আরবে বেকার। কেন বেকার? শুরুতে কিন্তু আমরা একবার বলছি সেটা, ওই যে ভিসার মধ্যে যে আপনি আগেই কন্ট্যাক্ট করে ফেলছেন, তোমার কাজ দেওয়ার দরকার নাই, আমি করব। ফ্রি ভিসা নামক ভিসার পিছনে ঘুরে ওরা নিয়োগকর্তা খুঁজে পায় না, মালিক খুঁজে পায় না, আর কিছু নামমাত্র মালিক খুঁজে পাইলেও তারা ঠিকমতো বেতন দেয় না, হয়ে গেছে বেকার। থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা। দেখবেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখেন যে খোলা আকাশের নিচে প্রবাসীরা বসে আছে, অনেকে বলতেছে এতদিন ধরে খাইতে পারতেছি না, এতদিন ধরে বেতন পাইতেছি না, কোম্পানি বেতন দিচ্ছে না, এগুলো তো দেখেন আপনারা। বাড়ি থেকে টাকা নিয়ে তারা, সেটা তো আছেই, সেটা তো কথা ছিল যে বিদেশ থেকে টাকা পাঠাবে, টাকা যাচ্ছে বাংলাদেশ থেকে বিকাশে বা বিভিন্ন মাধ্যমে সৌদি আরবে টাকা যাচ্ছে, সেই টাকা তারা খাচ্ছে। এইখানে কাজটা কার? এখানে কাজটা হচ্ছে যে ওই যে আমরা যে বললাম যে ভিসাটা যে দূতাবাস, কনসুলেট বা মিশনগুলো যে চেক করে পাঠাই নাই, বা ধরেন যে আমার এখানে তো লেখা আছে, ক্ষমা করবেন আপনাদের বারবার আপনাদের নামটা বলতেছি, আমার তো থাকার কথা ছিল সুখবর.com এ, আমি এখানে আসছি কিনা একবার এসে চেক করে যাক যে আমি এখানে থাকি কিনা, কাজ করি কিনা, বা ওরা আমার বেতনটা ঠিকমতো দিচ্ছে কিনা, এটা দেখার মতো লোক নাই। আমাদের দূতাবাসগুলো সেটা দেখতেছে না। ওরা মাঝে মাঝে যায় কয়েকটা কোম্পানিতে গিয়ে একটু ফটো সেশন করে চলে আসে, মানে যেখানে ঠিক আছে ওইখানেই তারা যায়, কিন্তু তাদের অনেকগুলো জায়গাতে যাওয়ার দরকার। প্রতি মাসে তো 3টা ভিলা, 3টা ক্যাম্প, 3টা কোম্পানি ওরা ভিজিট করা দরকার। যে গত মাসে যে 5,000 লোক ঢুকছে, এই 5,000 লোকগুলো কোন কোন কোম্পানিতে আছে একটু যাই দেখে আসি, ওরা ঠিকমতো সেখানে আছে কিনা, তাদেরকে থাকা যাওয়ার জায়গা দিছে কিনা, তাদেরকে খাওয়ার জায়গা দিছে কিনা, তাদেরকে মাস শেষে বেতন দিচ্ছে কিনা। যদি সেটা তারা যদি যাইতো, যদি দেখতো, তাহলে কিন্তু লোকগুলো বেকার হইতো না।
ওদেরকে বলতো যে তুমি যদি লোক রাখতে না পারো ভিসা দিচ্ছিলা কেন, তোমার ভিসা বন্ধ, আগামীকাল থেকে তুমি বাংলাদেশে ভিসা দিতে পারবা না। আর নাহলে আমার লোকটা কই, তারা দেখাও সে কই আছে। হ্যাঁ, এখানে কিছু আমাদের লোকের দুর্বলতা আছে, ওই যে নিজের ভালোর জন্য তারা বাইরে হয়ে গেছে, কিন্তু যদি এই তদারকিটা করতাম তাহলে কিন্তু এই লোকগুলো আজকে বেকার থাকতো না। আর ওই নামমাত্র ভিসা তো বন্ধ করতে হবে, নামমাত্র ভিসা বন্ধ করলে আপনি কাজ পাবেন, এটা 100% শিওর। এটা আমরা বন্ধ করতে পারতেছি, বেকারত্বটা সেখানে বাড়তেছে। আরেকটা বিষয় হচ্ছে সৌদি সরকার সে 2018 সালের পর থেকে তারা সৌদি আরবকে একটু আধুনিকায়ন করার চিন্তা ভাবনা করতেছে। আপনারা জানেন যে সৌদি নাগরিকটা একটু অলস প্রকৃতির, ওরা খায় ঘুমায়, এরপর হচ্ছে যখন তাদের বিনোদনের প্রয়োজন পড়ে তারা দুবাইতে বিভিন্ন দেশে চলে যায়, টাকা পয়সাগুলো সেসব দেশে ব্যয় করে। সৌদি আরবে এখন যিনি মহামান্য বাদশাহ যিনি আছেন, বাদশার পরবর্তী যে পোস্ট, যেটা যদি এই পোস্ট ওখানে রিজার্ভ আগে ছিল না, এটা থাকতো না, নতুন করে তারা সংযোজন করছে, যেটা হচ্ছে যে ক্রাউন প্রিন্স। এটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমপরিমাণ একটা মর্যাদা। তো ওনার যে ছেলে মোহাম্মদ বিন সালমান, উনি বাইরের দেশে পড়াশোনা করছে, উনি দেখছে যে বাইরের দেশগুলো কতটা উন্নত হয়ে যাচ্ছে, তাদের দেশের লোকরা কাজ করতেছে, তাদের দেশের টাকা তাদের দেশে থাকতেছে। যেমন দুবাইতে বিনোদনের কোনো অভাব নাই, সেখানে অনেক প্রোগ্রাম হচ্ছে, এটা সেটা হচ্ছে। তখন তিনি সৌদি আরবকে আধুনিকায়ন করার একটা চিন্তা ভাবনা করলেন, এবং পাশাপাশি হচ্ছে সৌদি নাগরিকদেরকে কাজে লাগানোর একটা করলেন, যে ওদেরকে কাজ করতে হবে, বেকার থাকা যাবে না। এইটা যখন তিনি 2018 সালের দিকে প্রথম এই ঘোষণাটা দিলেন, তখন বললো যে বিভিন্ন প্রতিষ্ঠানে সৌদি নাগরিকদেরকে কাজ দিতে হবে কোটা ভিত্তিক। যে ধরেন আপনাদের এখানে কাজ করতেছে 20 জন, তার মধ্যে অবশ্যই 2 জন সৌদি নাগরিক থাকতে হবে। এবং কিছু কিছু সেক্টর আছে যে যেমন স্বর্ণের দোকান, মোবাইলের দোকান, শতভাগ সৌদি আরবে থাকতে হবে, মানে ওদেরকে দিয়ে করতে হবে। এইভাবে করে যখন তারা সৌদিকরণটা করা শুরু করলো, রাতারাতি তখন আমাদের বাংলাদেশি কর্মীরা কাজ হারালেন, বেকার হওয়া শুরু হলো। ইয়েস, মোবাইল দোকান ছিল তার নিজের, মালিককে টাকা দিয়ে নিজে ব্যবসা করতো, তার মোবাইল দোকান তো চলে গেছে, স্বর্ণের দোকান চলে গেছে, রেস্টুরেন্ট ছিল সেটা চলে গেছে, না চলে গেলেও কর্মীর সংখ্যা কমে গেছে, অন্য লোককে ঢুকাইতে হচ্ছে, তাদেরকে বেতন দিতে হচ্ছে। এই যে শুরু হলো বেকারত্ব, তারপর আসলো করোনা, শত শত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল সৌদি আরবে, অসংখ্য লোক বেকার। কিছু সংখ্যক লোক দেশে চলে আসছে, কিছু সংখ্যক লোক এখনো আশা নিয়ে বসে আছে যে যদি আবার কোনো রকম বৈধ হতে পারি বা কিছু একটা করতে পারি। এরকম অসংখ্য লোক সেখানে বেকার হয়ে গেছে। এবং সৌদি আরবে এখন আস্তে আস্তে আবাসন এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেখানে তারা বিনোদনের ব্যবস্থা করছে। এখন টাকা, আগে কিন্তু বিনোদন ছিল, টাকা কিন্তু আমরা দেশে পাঠাতে পারতাম, এখন সেখানে টাকাও খরচ হচ্ছে বেশি, ইকামার খরচ বেড়ে গেছে, যে রেসিডেন্স কার্ড যেটা, এইগুলো মিলে এখানে অসংখ্য লোক এখন বেকার হয়ে আছে। সেই বেকারত্ব লোকগুলো দেশে আসার জন্য হাহাকার করে আমি দেশে আসতে চাই। সাধারণ ক্ষমা বলতে একটা শব্দ আছে, যে র্যান্ডমলি আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, তোমরা সবাই টিকিট করে দেশে চলে যাও, কোনো বিচার টিচার কোনো কিছু হবে না, জরিমানা হবে না। বহু বছর ধরে সৌদি সরকার এই সাধারণ ক্ষমাটা দিচ্ছে না, যার প্রেক্ষিতে আসলে ওরা এখন দেশে আসা একটা অনুমতি নিতে হয় ওই দেশের পুলিশ থেকে, মন্ত্রণালয় থেকে, ওইটা পাচ্ছে না অনেক বছর ধরে। ওরা অনেকের কাছে টিকিট কাটার টাকা নেই, এই লোকগুলো সেখানে আটকে আছে, ওরা না দেশে আসতে পারতেছে, না সেখানে কোনো কাজ করতে পারতেছে, ওই যে দেশ থেকে টাকা নিয়ে খাইতেছে যে কথাটা বললেন। এমত অবস্থায় যেখানে কয়েক লক্ষ লক্ষ লোক যেখানে বেকারত্ব এখন বসে আছে, সেই সময়টাও আমরা বাংলাদেশ থেকে প্রতিদিন কম হলেও 5,000 করে কর্মী পাঠাচ্ছি। এটা পাঠিয়ে আমরা দেখাচ্ছি কি, যে আমরা তো বিদেশে লোক পাঠাচ্ছি। দুবাইতে ভিসা নাই, কাতারে নাই, ওমানে নাই, বাহারাইনে নাই, অনেকগুলো দেশে ভিসা বন্ধ হয়ে আছে। একটা দেশের ভিসা শুধু চালু আছে, সেটা হচ্ছে সৌদি আরব। এবং সৌদি আরবে প্রতিদিন নিম্নে 5,000 করে লোক যাচ্ছে। এটা ভালো, আমার দেশ থেকে লোক যাচ্ছে, কর্মী সংখ্যা বাড়তেছে, কিন্তু লোকটা আমি পাঠাচ্ছি কেন? রেমিটেন্সের জন্য। কিন্তু রেমিটেন্স কি আমার এখানে আসতেছে? আমরা দেখি যে আজ থেকে 10 বছর আগে যে রেমিটেন্স আসতো, এখনও প্রায় সেম রেমিটেন্স আসে, কিন্তু লোক কিন্তু বেড়ে গেছে কয়েক গুণ। এখন রেমিটেন্স কেন আসে না? ওই যে বললাম, আপনি চাকরি পাচ্ছেন না, ও তো নিজেই খাইতে পারতেছে না, দেশ থেকে টাকা নিয়ে আপনাকে রেমিটেন্স দিবে কীভাবে? তাহলে আমি শুধু কি কাগজে কলমে শুধু কর্মীই পাঠাবো? আমাকে খোঁজ নিতে হবে না সে বেতনটা পাইতেছে কিনা, এটা নিশ্চয়তা দিতে হবে না আমাকে, সরকার নিশ্চিত করতে হবে না, সেটা তো করতে পারতেছি না। আমি যে লক্ষ্যে পাঠাচ্ছি, আমি সংখ্যা বাড়াচ্ছি, যে মানে এখানে দেখাচ্ছি যে কর্মী আছে 35 লক্ষ, 35 লক্ষ কর্মী রেমিটেন্স কি আমি পাচ্ছি? আর না পাইলে সেটা কেন পাচ্ছি না, সেই খবরটা আমি কি নিচ্ছি? বেকারত্বের বিষয়টা আমি আপনাকে বললাম। এরপর আপনি আসেন যে এই যে প্রবাসীদের বেশ কিছু সমস্যা আছে, ওই যে বললাম পাসপোর্ট রিনিউ করতে হয়, আউটপাসের জন্য আবেদন করতে হয়, আরও নানান ধরনের বেশ কিছু কাজ, যেটা আমাদের দূতাবাস এবং কনসুলেট সংশ্লিষ্ট কাজ, ওখানে তাদেরকে যেতে হয়। ওইখানে গেলে তো আরেক ঝামেলা, ওনারা এসির মধ্যে বসে থাকে, প্রবাসীদেরকে দীর্ঘ লাইন দিয়ে দিতে হচ্ছে, মানে রোদের মধ্যে, এর মধ্যে দাঁড়ায় লম্বা লাইন দিয়ে তাদেরকে সেখানে ঢুকতে হয়। ওনারা চা খাওয়ার বিরতি নেন, লাঞ্চের বিরতি নেন, এখানে প্রবাসীরা আপনার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে, একটা পাসপোর্ট সে ডেলিভারি নেওয়ার জন্য গেছে বা জমা দেওয়ার জন্য গেছে, ওইদিকে তাদের কোনো খবর নাই, অফিস আবার বন্ধ, মানে ঠাস করে বন্ধ করে দিয়ে যাচ্ছে। অথচ এই প্রবাসী অনেক দূর থেকে, 1200 কিলোমিটার দূর থেকে, 600 কিলোমিটার দূর থেকে সে আসছে, একদিন ছুটি নিয়ে আসছে, সে আজকে কাজটা কমপ্লিট করে যেতে হবে, কিন্তু সে করে যেতে পারতেছে না। আর ব্যবহার তো সেটা তো সব জায়গায় আছে, বাংলাদেশি যদিও আছে, ব্যবহার তো আছে। এই যে তার যে সেবা, যে কাঙ্ক্ষিত সেবাটি সে পাওয়ার কথা, সেই সেবাটি নিশ্চিত করা হচ্ছে না। এবং তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে যে আমাদের এখানে লোকবল কম, অথচ বাংলাদেশে বলতেছে বাংলাদেশ সরকার লোকবল দিচ্ছে না কেন? তো লোকজন কমলে লোকজন নিচ্ছ না কেন তুমি?
মানে ওরা কি মানে সবসময় এই দায় সারা যে ভাবটা অধিকাংশই ভাই, আমি এখানে যে কথাগুলো বলতেছি এটা আমার কথা হিসেবে আপনি নিয়েন না, আপনারা এগুলো একটু যাচাই করেন। আমার কি বাংলা সরকারের উপর কোনো রাগ আছে, কোনো ক্ষোভ আছে? এখন আমার কথা হচ্ছে হ্যাঁ। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে আছে তার হ্যাঁ। তো সবসময় বলে যে আমরা হ্যাঁ। আমাদের সার্ভিস সব সময় হচ্ছে যে একদম সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা হ্যাঁ। করছি বা হচ্ছে যে আমরা দিয়ে থাকি। হ্যাঁ। তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রবাসেও যে হ্যাঁ। বাংলাদেশিদেরকে বা প্রবাসীদেরকে যে পরিমাণ সাপোর্ট এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যে সাপোর্টটা তাদের পাওয়ার কথা তারা সেটা দেশেও পাচ্ছে না, ইভেন বিদেশের মাটিতেও পাচ্ছে না। Right. ভোগান্তি দেশে যেমন বিদেশের মাটিতে বিদেশেও তেমন। এই যে মিশনগুলোর যে বিষয়টা বললাম, ওনাদের আসলে একজন প্রবাসী বা একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তার যে সেবাগুলো সেখানে পাওয়ার কথা সেই সেবাটা নিশ্চিত হচ্ছে না। এই অভিযোগটা দীর্ঘদিনের, এটা আমি থেকে দেখে আসছি, এখনও নিচ্ছি। এরপর আমরা একটু যদি মোরাল উদ্দেশ্যটা একটু শেষের দিকে আসি, ধরেন যে ঠিক আছে ভালো মন্দ মিলে এখন তিনি প্রবাসে আছেন, চাকরি বাকরিও করতেছেন, সবই ঠিক আছে। অনেক প্রবাসী আপনার অসুস্থ হয়ে পড়ে, বাংলাদেশি কর্মীদেরকে মানে লোয়ার ক্লাস একটা ইন্স্যুরেন্স করে দেওয়া হয়, যেটা সর্বোচ্চ 2-4-5 হাজার টাকার বেশি কাভার করে না। কিন্তু অনেক প্রবাসী শরীরে এমন এমন বড় রোগ বাঁধে যেগুলো হচ্ছে আপনার 1 লাখ 2 লাখ রিয়ালের কাজ, ভালো ভালো হাসপাতালে চিকিৎসার কাজ, এগুলো আসলে তাদের কপিল মানে নিয়োগকর্তা এটা করাতে চায় না। এই ক্ষেত্রে দূতাবাসের কাছে যখন সহযোগিতা চাইতে আসে, এখান থেকে খুব ভালো একটা সহযোগিতা পায় না। এখনও সৌদি আরবে আপনার 1 বছর 1.5 বছর ধরে চিকিৎসাধীন রোগী হাসপাতালের বেডে আছে। আমার কাছে তথ্য আছে, আমি কাজ করতেছি। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমের আলোকে জানতে পারি যে একটা সৌদি প্রবাসী মারা গেছেন, কিন্তু দিনের পর দিন যাচ্ছে তার লাশটা দেশে আনার সঠিক কোনো প্রক্রিয়া হচ্ছে না। ইভেন মানে আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকজন বিভিন্ন জায়গার হচ্ছে তার দ্বারস্থ হচ্ছেন, কিন্তু সঠিক কোনো তারা আমি সেটার দিকে আসতেছি। আমি অসুস্থতার কাছে আসলাম। আসলে যদিও কাগজে কলমে যখন আপনি বাংলাদেশ থেকে একজন কর্মী নেবেন, সেই কর্মীর সকল সুযোগ সুবিধা দেখার দায়িত্ব কিন্তু সেই কোম্পানির। এখন ওই যে বললাম শুরুতে, তাকে এমন একটা ইন্স্যুরেন্স করে দিল যেটা লোয়ার ক্লাসের, এবং অনেক ব্যয়বহুল খরচ হলে তারা ভালো হাসপাতালে নিতে চায় না, অবহেলা করে। উনি যেহেতু অবহেলা করতেছে, তাহলে আদায় করতে হবে কে? দূতাবাস কনসুলেটকে গিয়ে তাদেরকে বাধ্য করতে হবে যে তুমি এটা চিকিৎসা সেবা দিতে বাধ্য, তুমি এটা করতে বাধ্য, কিন্তু এটা করে না। না করার পেছনে রিজনটা অনেক কিছু, যে আমি এটার সাথে জড়াইতে চাই না, আমি একজন সৌদি নাগরিকের সাথে বার্গেনিং করতে চাই না, আমি এটার পিছনে লম্বা একটা সময় দিব না, আমার আরো অনেক কাজ আছে। তাহলে কথা হচ্ছে দূতাবাসের প্রয়োজনটা কি? তাহলে আমরা যদি সেই দূতাবাসের মাধ্যমে, যেখানে আমার সর্বোচ্চ সেবা নিশ্চিত হওয়ার কথা, দূতাবাসের মাধ্যমে যদি হচ্ছে আমি আরো অবহেলিত হই, আমি আরো লাঞ্ছিত হই, আমি বঞ্চিত হই, তাহলে ওই দূতাবাস মানে থাকার জায়গা না থাকা ভালো। তাহলে আপনি আমাকে এটা বলেন না তো, আপনি ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখেন কেন যে হাসপাতালের বেড থেকে যে সিটকা চেঁচামেচি করে দেশে আসার জন্য আত্মনাদ করে? ওরা কারা তাহলে? আপনি যে বাংলাদেশে বসে যে মিডিয়াতে দেখতেছেন, যেটা দেখে চোখের পানি ফেলতেছেন, আফসোস করতেছেন, শেয়ার করতেছেন, ওরা কারা তাহলে? যদি সেই প্রকৃত সেবাটাই যদি পেত। আমি বলছি না যে দূতাবাসকে টাকা দিতে, সরকারকে টাকা দিতে, টাকা তো দিবে হচ্ছে ওই নিয়োগকর্তা, ওকে আপনি বাধ্য করেন। এরপর আপনি আসেন যে কথার মধ্যে আপনি আসছেন যে ঠিক আছে অসুস্থতার কথা তো বললাম, এবার ধরে মারা গেল, মারা যাওয়ার পরে তো সবচেয়ে বড় ভোগান্তি, আরে বাবা রে বাবা, মা সন্তানের লাশ দেখতে চায়, আমার ছেলেটাকে শেষবার একটু আয়না দাও, একটু দেখি নিজে দাফন করি, এরকম ভিডিও অসংখ্য ভিডিও দেখতেছেন না? আমার স্বামীর লাশটা একটু ছুঁয়ে দেখতে চাই, আমার বাবার লাশটা একবার দেখতে চাই, তাকাতে চাই, এগুলো মিডিয়াতে আসে না কেন? এটা হওয়ার কথা ছিল? এটা তো হওয়ার কথা ছিল না। আমার কন্ট্রাক্টে তো আছে, এই ব্যক্তির সব কিছু দায়িত্ব তো আমার। মারা গেলে তো তার প্রতিষ্ঠান, তার নিয়োগকারী প্রতিষ্ঠান তাকে খরচ দিয়ে সবকিছু দিয়ে দেশে পাঠাবে তার লাশ, ওইটাই তো কন্ট্রাক্টের মধ্যে লেখা। আমাদের কিছু দায়বদ্ধতা আছে, আমরা যদি মালিকের কাজ করি না, এটা বাস্তবতা। যখন আপনি আমার কাজ করবেন না, তখন তো আমি এটা দায়িত্ব নিব না, এটা হচ্ছে আমাদের অবহেলা। কিন্তু এমন প্রতিষ্ঠানে আছে যে মালিকের কাজ করতেছে আছে, তাদের লাশ আনতেও নানান ভোগান্তি। এই যে বাংলাদেশে অনেকে এখন একটা দাবি তোলে যে ভাই সরকার বিমান লাশ আনতে হবে, সরকারকে আনতে হবে, ভাই এটা অনেক পরের কথা, এটা অনেকে বুঝে না, আমি তো বুঝি, আমি সেটা বলতে পারবো না। ভাই লাশ আনার দায়িত্ব বিমানের না, লাশ আনার দায়িত্ব বাংলাদেশ সরকারের না। প্রকৃতপক্ষে যেভাবে শ্রম আইন যেটা আছে, যদি সেটা আমি মেনটেন করি, সেটা আমি মানি, যদি সেটাকে আমি ধরে রাখতে পারি, তাহলে লাশ পাঠাবে নিয়োগকারী প্রতিষ্ঠান, চিকিৎসা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। কিন্তু আমরা তাদের থেকে সেটা আদায় করতে পারতেছি না, আমার ব্যর্থতা আছে। ওই ব্যর্থতার কারণেই আমরা বলতেছি যে তুমি যেহেতু ব্যর্থ, তুমি যেহেতু তার কাছ থেকে টাকা আদায় করতে পারো নাই, তুমি যেহেতু তার খরচে লাশ পাঠাতে পারো, তাহলে তুমি পাঠাও। এবার আমার কথাটা আপনি বুঝতে পারছেন? আমার সরকারকে টাকা দিতে হবে না কর্মী লাশ আনার জন্য, আমার বিমানকে ফ্রিতে লাশ আনার দরকার নাই। লাশ সৌদি এয়ারলাইন্সে আসবে, লাশ তুর্কিশ এয়ারলাইন্সে আসুক, এটা আমার দেখার বিষয় না। পাঠাবে কে? মালিক যার অধীনে কাজ করতো। পাঠাবে কে? কোম্পানি যার অধীনে কাজ করতো। এখন কোম্পানিকে তুমি বাধ্য করো, আপনি বাধ্য করেন যে আমার দেশের কর্মী তোমার এখানে কাজ করছে, সে মারা গেছে, তার লাশ তুমি ওই খরচে এখানে পাঠাও। যদি আপনি সেটা আদায় করতে পারেন, তাহলে তো আপনার উপর দায় নাই, সরকারকে টাকাও দিতে হচ্ছে না, আপনি বদনার ভাগিদার হচ্ছেন না। যখন আপনি ব্যর্থ হবেন, তখন তো আমি বলতে বাধ্য হব যে টাকা আপনি দিবেন, বাংলাদেশ সরকার দিবে। আর বহন কে করবে? বিমান কি রাষ্ট্রীয় সম্পত্তি, বিমান তো আনতে বাধ্য। তখন আমি দাবিটা তুলব না।
তাহলে বাংলাদেশ দূতাবাস তো দায় এড়ানোর কোনো সুযোগ নেই ওই জায়গাটাতে। হ্যাঁ কারণ কথা হচ্ছে একটা নাগরিক যখন ওই দেশে থাকবে বা একজন প্রবাসী যখন দেশ থেকে ওই দেশে যাবে, তার সার্বিক খোঁজ খবর রাখার প্রধান দায়িত্ব হচ্ছে দূতাবাসের। অফকোর্স। দূতাবাস সেখানে তো মানে তাদের খোঁজ খবর তো রাখছেই না, নামমাত্র হয়তো আপনি আপনার বক্তব্য অনুযায়ী যদি আমি বলি যে তারা যেখানে মানে প্রক্রিয়াটা স্বাভাবিক আছে তারা সেখানে গিয়ে প্রশাসন করে চলে আসে। তাহলে প্রকৃত অর্থে তারা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতো, তারা যদি প্রতিটা হাউজে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করতো যে আজকে 5,000 কর্মী আসছে, 1 মাস পরে তাদের অবস্থাটা কি আসলে প্রকৃত অর্থে বাস্তবতার সাথে সেটা মিল আছে কিনা, বা সে যে ভিসায় আসছে সেই ভিসার সাথে তার বাস্তবতা মিল আছে কিনা, এইটা যদি যাচাই বাছাইয়ের মধ্যে একটা প্রক্রিয়া চলমান থাকতো, তাহলে হয়তো ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো বা কোম্পানিগুলো যারা ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে তারাও কিন্তু এখান থেকে নড়চড় করা বা অবহেলা করার কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, তার মানে হচ্ছে এটাই দাঁড়ায় যে বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে তারা হয়তো তাদের উপরে যে ন্যস্ত দায়িত্ব সেটা তারা সেটা সঠিক। আমি সেটাতে আসতেছি। তার আগে আমি আরেকটা কথা বলি। এই যে আপনাকে যে আমি এতক্ষণ যে তথ্যগুলো দিলাম, এই কথাগুলো বললাম, আমি যখন 2022 সালের শেষের দিকে বাংলাদেশে আসলাম সৌদি আরব থেকে, দেশে আসার পরে আমি এই বইটা লিখছি যেটার নাম হচ্ছে প্রবাসের সাত কাহন। এই বইটাতে আমি এইখানে কয়েকটা লাইনে আছে, যেমন হচ্ছে যে এই বইয়ে আমি আমার 13 বছরের প্রবাস জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি মাত্র। সৌদি আরবে থাকা অবস্থায় প্রবাসীদের নিয়ে কাজ করতে গিয়ে অনেক কিছুই খুব কাছ থেকে দেখেছি, অনেক কিছু শিখেছি, নানান সময় কঠিন প্রশ্নের সম্মুখীন হয়েছি। খুব কাছ থেকে দেখেছি যে সঠিক তথ্যের অভাবে প্রবাসীটা কতটা অসহায়। সেই সুবাদে এই যে আমি আপনাকে শুরু থেকে বললাম যে ভিসা কীভাবে নেবেন, কোত্থেকে নেবেন, কোন এই যে লাশ কীভাবে আনবেন বা নানান উপায়, এইগুলো হচ্ছে যে বইটাতে আমি লিপিবদ্ধ করছিলাম, যেটা হচ্ছে আপনার 2023 সালের বইমেলায় এটা ভালো একটা সাড়া ছিল। এই কথাই প্রসঙ্গে বইটা আমি আপনাকে গিফটে করে দিচ্ছি, এটা আপনার কাছে থাকলো। রাজীব ভাই, আমার এই মুহূর্তে জানার বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন সময় শুনে থাকি বা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে থাকি, সেখানে হচ্ছে বাংলাদেশ থেকে নারী কর্মীদেরকে বিভিন্ন ধরনের ভিসায় তাদেরকে নেওয়া হয়, সেখানে বিশেষ করে গৃহকর্মী ভিসায়। তো সেই গৃহকর্মী ভিসায় যখন তারা ওইখানে যায়, যাওয়ার পরে তাদের উপরে মানে নারকীয় অত্যাচার শুরু হয়। আসলে প্রকৃত অর্থে আমরা অনেক ভুক্তভোগীর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি একাধিকবার। প্রকৃত অর্থে আপনি যেহেতু ওই দেশে দীর্ঘদিন থেকে এসেছেন বা বাস্তবতা দেখে এসেছেন, আসলে এই যে ভিসার সাথে তাদের ওখানে কাজ কাম পাশাপাশি তাদের উপরে যে নিপীড়ন চালানো হয় সেটার আসলে বাস্তবতাটা আসলে কি, কতটুকু? সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক কিছুই দেখি, কোনটা বাস্তব কোনটা কাল্পনিক এটা একটু আমাদেরকে এখন যাচাই বাছাই করতে হয়। তবে আমার তো বাস্তব অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে যেটা বলে সেটা হচ্ছে যে নির্যাতন যে হয় না বা হচ্ছে না তা কিন্তু না, নির্যাতন হয় এবং হচ্ছে। তবে নির্যাতন হওয়ার পিছনে আমাদেরও কিছু দায় আছে। কেমন দায় আছে আমি আপনাকে সেটা যদি বলি, প্রথমত বাংলাদেশ থেকে আমরা দিচ্ছি হচ্ছে নারী কর্মী। এই নারী কর্মীগুলো আপনি যেটা বলছেন যে অধিকাংশ হচ্ছে গৃহকর্মীর ভিসা, অল্প গুটি কয়েক হয়তো হাসপাতাল বা বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ পায়, বাট অলমোস্ট 85% হচ্ছে যারা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করবে। এখন গৃহকর্মীর যে কাজ, সেই কাজটা কি? গৃহকর্মীর কাজ হচ্ছে বাসা বাড়িতে থাকা। শুরুতে ধরেন যে আমরা যে ফ্লোরে বসে কথা বলতেছি, এটা ক্লিন করতে হলে একটু ভ্যাকুয়ামের একটা ব্যবহার আছে, কিন্তু এটা কিভাবে চালাতে হয় সেটা আপনাকে জানতে হবে। কাপড় ধুতে হয়, কাপড় ধুতে হলে সেখানে ওয়াশিং মেশিন ব্যবহার করতে হবে, সেটা জানতে হবে। রান্না বান্না করতে হয়, রান্নার ব্যাপারে অনেক সময় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স চুলার ব্যবহার আছে এখন বা নানান কিছু আছে, এটা আছে। তারপরে সৌদি নাগরিক বা যেহেতু সেখানে কাজ করতেছে তারা কী ধরনের খাবার খায় সেটার একটা ব্যাপার স্যাপার আছে। ওভারঅল হচ্ছে ভাষা। আপনি যখন একটা জায়গায় থাকবেন, একটা বাসায় থাকবেন, বিদেশি লোকদের সাথে আপনি সেখানে থাকতেছেন, তাদের বাসায় কাজ করতেছেন, আপনি তো তাদের কথা বুঝতে হবে বা আপনার কথা তাদেরকে বোঝাতে হবে। ধরুন আমি অসুস্থ বোধ করতেছি, আমি যে সেটা আমার নিয়োগকর্তাকে বললে বোঝাতে হবে না যে আমি অসুস্থ, আমার ওষুধের দরকার আছে, এটার ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োজন আছে, তাই না? আমরা নারী কর্মী তো দিচ্ছি, পাঠাচ্ছি, কিন্তু সেই নারী কর্মীদেরকে কি তৈরি করে পাঠাচ্ছি? ওয়াশিং মেশিনে কাপড় কীভাবে ধুইতে হয়, ভ্যাকুয়াম মেশিন কীভাবে চালাতে হয়, কোন খাবারটা রান্না করতে হয়, আরবিতে কীভাবে কথা বলতে হবে, বিপদে পড়লে কোথায় যেতে হবে, কার কাছে ফোন করতে হবে, ট্রেনিং কোথায় দিচ্ছেন? কর্মী পাঠাতে বলে 60,000 টাকা পায় এক একটা এজেন্সি। 60,000 টাকার লোভে আপনি যারা ধরে ওইখানে পাঠিয়ে দিতেছেন। উনিও মনে করতেছে আমি যদি সেখানে যাইতে পারি হয়তো ভালো বেতন পাবো। এই তো আপনাকে যে জন্য আমি নিয়ে আসছি এখানে, আপনি যদি সেই কাজটা যদি না করতে পারেন, আমি আপনাকে 1 দিন সহ্য করবো, 2 দিন সহ্য করবো, 3 দিন কি মারবো না? অবশ্যই মারবো। এইভাবে কিছু নির্যাতন হয়। এটা তো আমরা লজিকের কথাটা বললাম। আবার কিছু খারাপ মানুষ তো পৃথিবীতে সব জায়গায় থাকে, যৌন হয়রানি এগুলোর কথা বারবার করে আসতেছে। দেখেন এখানে 2টা বিষয় আছে, হাতের 5 আঙ্গুল যেমন সমান না, সব মানুষও সমান না। সৌদি আরবে এমনও ভালো ভালো ফ্যামিলি আছে, ভালো মানুষ আছে যারা নিজের মেয়ের মতো সম্মান করে। আবার একই পরিবারের মধ্যে ধরেন যে খারাপ মানুষ থাকতে পারে। এখন যদি সেই পরিবার একটা খারাপ মানুষ যদি হয়ে যায় কোনোভাবে, ওইখান থেকে বাঁচার কোনো উপায় আছে? আপনি কই আছেন?
৬,০০০ কিলোমিটার দূরে, অজানা একটা বাড়িতে, অচেনা একটা মানুষের ঘরে, সেখানে আপনাকে একজন যৌন হয়রানি করলে আপনি বাঁচবেন কীভাবে? সেখানে কি সেক্ষেত্রে মানে প্রশাসনের দ্বারস্থ হওয়ার কোনো সুযোগ আছে? অপর সুযোগ আছে। এই যে সে কথা বললাম, ওইটা তো আমাকে এখান থেকে শিখে দিতে হবে যে তুমি এই ধরনের কোনো একটা বিপদে পড়ে গেলে কোথায় ফোন করবা, কার সহায়তা নিবে। 999 ফোন করবে, সৌদি পুলিশকে ইনফর্ম করবে, প্রয়োজনে বাসা থেকে নেমে এসে সে থানাতে গিয়ে অবস্থান নিবে। আর সেটা করার মতো পরিবেশে সে আছে কিনা সেটা তো ভাবতে হবে। অনেক 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 গৃহকর্তারা মানে নিয়োগকর্তারা মোবাইল ফোন ব্যবহার করতে দেয় না, কী দিয়ে আপনি ফোন করবেন? তো এমন সংখ্যার কথা মানে এই টাইপের বিষয়টা খুব বেশি না, এটা কিছু কিছু জায়গাতে ঘটে। আর ওই কাজের ক্ষেত্রে যেটা কথা বললাম, আরেকটা বিষয় হচ্ছে ধরেন যে এগুলো তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এগুলো 2020-22 সাল পর্যন্ত এই ধরনের ছিল, 5 বছরই ধরেন। ওই 5 বছরের অবস্থা তো খুব ভয়াবহ, এটার জন্য তো আমরা দায়ী। এতক্ষণ তো আমরা তাদেরকে দায়ী করতেছি যে তাদেরকে হয়তো শারীরিক নির্যাতন করতেছে, যৌন হয়রানি করতেছে, বা কাজ না করতে পারলে তো নিয়ম বহির্ভূতভাবে গায়ে হাত তুলতেছে। নিয়ম হচ্ছে যে কি, তুমি যদি তাকে পছন্দ না করো তাহলে তুমি যে কোম্পানির মাধ্যমে পাইছো, যে অফিসের মাধ্যমে নিয়েছো, তাকে ওইখানে দিয়ে দাও, তুমি আরেকজন কর্মী নাও। এই ধরনের বিষয়টা আছে। গায়ে হাত দেওয়াটা কিন্তু আসলে আইন সমর্থন করে না। এরপরে যে ঘটনাগুলো ঘটে না তা কিন্তু না, আমাদের নারী কর্মীদের উপরে নির্যাতনের বিষয়টা আছে। ইদানিংকালে যেগুলো দেখেন এগুলো নিয়ে কিন্তু আবার একটু আমার দ্বিমত পোষণ আছে। যেমন হচ্ছে যে এক সময় বাংলাদেশ থেকে সেই সব নারীরা যেত যাদের সংসার অভাব আছে, এখন যা হচ্ছে মানে ফ্যাশন, আমি সৌদি আরবে যাব, ওইখানে যাব, ভালো ভালো ড্রেস পরবো, ভালো ভালো সেলফি তুলবো, টিকটক বানাবো, ভিডিও বানাবো, বন্ধু বান্ধবের সাথে গেট টুগেদার করবো, লিভ টুগেদার করবো। এখন এই আসা যায়, এখনও ওইখানেও 2 নম্বরে একটা ঘটতেছে। সৌদি আরবে থাকা আমাদের কিছু অসাধু বাংলাদেশি বিভিন্ন সৌদিকে বলতেছে যে তুমি নারী কর্মীর একটা ভিসা বের করো, বের করে হচ্ছে যে কি তুমি এই ভিসাটা ধরে আমি তোমাকে টাকা দিচ্ছি, সে বিমানবন্দর আসলে তোমাকে নিতে হবে না, আমি নিয়ে যাবো। ও কিছু টাকা পয়সার লোভে হয়তো এটা করে দিচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে আবার বলতেছে যে তুমি একটা নারী কর্মী ভিসা কোনোরকম চলে আসো, তোমার আমি বাসা থেকে নিয়ে আসবো। আমাদের অনেক বাংলাদেশি আছে যে সৌদির বাসায় গিয়ে বাংলাদেশি মহিলাকে, নারী কর্মীকে নিয়ে গেছে, সিসিটিভি ফুটেজে সেটা ধরাও পড়ছে। এত সাহসও তারা করে। আবার কেউ ধরেন যে 15-20 দিন কাজ করে বলতেছে যে আমি আমার বোনের বাসা যাচ্ছি, বিভিন্ন বাসা যাচ্ছি বলে বাইর হয়ে আর তার বাসায় যায় নাই, এমন কাহিনীও কিন্তু করছে, আছে, এটা প্রমাণস্বরূপ আছে। আরেকটা বিষয় আছে, এখন যে আমাদের আধুনিক নারী কর্মীরা যাচ্ছে, কাজের থেকে বেশি হচ্ছে যে উনি, ভাই দেখেন এই কথাটা একটু আপত্তিকর, জানি না এটা মানুষ কিভাবে নিবে। পুরুষ মানুষ তো ভাই নারীর উপরে একটা লোভ কাজ করে, কেউ হয়তো এটাকে আপনার করতে পারে, কন্ট্রোল করতে পারে, কেউ করতে পারে না। আপনি সেখানে গিয়ে মডার্ন ড্রেস পরবেন, মেকআপ মারবেন, টিকটক করবেন, এভাবে ঘুরবেন, নজরে পড়ে, এটা তো তাদের নজরে লাগতে পারে আপনাকে, এরকমও কিন্তু আছে, এরকম করে। আবার অনেকে আপনার কাজ না করে সারাক্ষণ আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপে বয়ফ্রেন্ডের সাথে টিকটকে ভিগোতে লাইভ করতেছে, এটা সেটা করতেছে, ওনার কাজের প্রতি কোনো খেয়াল নাই, তো আপনাকে মারবে না তো কী করবে আপনাকে? আমি তো আপনাকে বললাম যে বিশেষ করে সর্বশেষ 2-3 বছরে যে কর্মীরা যাচ্ছে এখান থেকে 75% হচ্ছে ওরা কিছু হচ্ছে অন্য অন্য চিন্তা ভাবনা, ওরা কাজের জন্য যায় নাই। 30% যাচ্ছে হচ্ছে যে ওই আমরা যেটা বললাম আগের বিষয়টা। এখন নির্যাতনটা বেশি কেন শুনেন? এই নির্যাতনটাই শুনতেছেন। আমি তো নারী কর্মীদের মানে এই প্রসঙ্গে একটু বলে রাখি যে দেশে আসার পরেও আমি অন্তত এই পর্যন্ত 30 থেকে 35টা মরদেহ আমি পরিবারের সাথে যোগাযোগ করে আমি দেশে আনার ব্যবস্থা করছি। অন্তত 10 থেকে 15 জন নির্যাতিত নারী কর্মীকে আমি নিয়ে আসছি, আরও 10-12 জনের মতো অসুস্থ কর্মীকে বাংলাদেশ থেকে আমি ফিরাইছি। এই কাজগুলো যখন আমি করতে যাই তখন তো আমি কেসগুলো স্টাডি করি, সে নির্যাতিত কেন হচ্ছে, তাকে মারধর কেন করতেছে, সে আপনার মালিকের বাসা থেকে পালে আরেক জায়গায় চলে গেছে, সেখানে যাই কিছুদিন একটা ছেলের সাথে লিভ টুগেদার করলো, সংসার করলো, এরপরে সেই ছেলেটা আস্তে করে তাকে রাস্তা রেখে চলে গেছে। এখন কই যাবে? এখন তো দূতাবাসেরও আবার একটা বিপদ পড়ছে, এখন ওরে পাঠানোর জন্য ওরা সেখানে যায়, ওরা কেমনে পাঠাবে? ও তো মালিক নেই, মালিক হলো যে আমার বাসা থেকে পলা গেছে অনেকদিন আগে। দূতাবাসের যেমন এতক্ষণ বদনাম করলাম, কিছু কিছু জায়গাতে তাদের সংকটও আছে। দূতাবাস কনসুলেটের সামনে এনে নারী কর্মীদেরকে রেখা দিয়ে চলে যায়। এই নারী কর্মী কোত্থেকে আসলো, কে রেখে গেলো, এটা বুঝে না। এখন ওরে আবার দেশে পাঠানোর জন্য একটা প্রক্রিয়া শুরু করতে হয়। এটা কি হওয়ার কথা ছিল? সে তো থাকার কথা ছিল হচ্ছে কোনো একটা নিয়োগকারী প্রতিষ্ঠানের কপিলের বাসায়, সেখান থেকে ফোন করলে আমাদের দূতাবাস গিয়ে তাকে রেস্কিউ করতো, নিয়ে আসতো, তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাঠাতো। আরেকটা বিষয় একটু বলি, নারী কর্মীদের ব্যাপারে একটা জটিলতা আছে। সেই জটিলতা হচ্ছে যে নারী কর্মীদেরকে কিন্তু খুব সহজে ফেরানো যায় না। কেন যায় না? আমরা শুরুতে বলছি যে একজন নারী কর্মীকে একজন নিয়োগকারী বা সৌদি নাগরিক টাকা দিয়ে নিয়ে যায়, তার পিছনে কিন্তু বিনিয়োগ করে। আমরা পুরুষ কর্মী কিন্তু টাকা দিয়ে যাচ্ছি, নারী কর্মীদেরকে কিন্তু টাকা দিয়ে নিয়ে যাচ্ছে। শুধু পাসপোর্টটা বানানোর পরে যত কাজ আছে সবগুলো কিন্তু ওরাই বহন করে, এবং যিনি যায় তাকে কিন্তু 60,000 টাকাও দেওয়া হয়। একজন নারী কর্মীর পিছনে একজন সৌদি নাগরিকের বাংলাদেশি টাকা প্রায় ধরেন যে 500 লাখ টাকার মতো খরচ আছে। এটা দিয়ে কিন্তু সে ওনাকে নিয়ে যাচ্ছে, এবং কন্ট্রাক্ট হচ্ছে যে তাকে 24 মাস, 2 বছর তার কাজ করতে হবে। যদি সে 24 মাস সেখানে কাজ করে, তাহলে 24 মাস পরে সে যদি স্বেচ্ছায় দেশে আসতে পারবে, ছুটিতে আসতে চাইলে ছুটিতে আসতে পারবে, চাইলে সে 2 পক্ষ মিলে সমঝোতার মাধ্যমে সেটা রিনিউ করতে পারবে। যদি বলে যে না 24 মাস হয়ে গেছে, আমি তোমার বাসায় থাকবো না, আমি চলে যাবো, উনি দিয়ে দিতে বাধ্য। আর যদি 2 পক্ষ যদি মিলে যদি মনে করে যে আমরা আরও 2 বছর তোমার কাছে থাকবো, ওইটা তাদের ভিতরে সমঝোতাটা হতে পারে। আপনি সৌদি আরবে গেলেন,
জানুয়ারি মাসে, মার্চ মাসে আপনি সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন, বা আপনি নিজে মনে করতেছেন যে আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো, আমার বাচ্চার জন্য খারাপ লাগতেছে, স্বামীর জন্য খারাপ লাগতেছে, এরকম অনেকেই বলে। এই ক্ষেত্রে আমি আপনাকে কিভাবে আনবো? এই ক্ষেত্রে আনার কোনো সুযোগ নাই, যদি মাত্র ওই নিয়োগকারী বা নিয়োগকর্তা যদি বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি চলে যাও, তাহলে প্রসেসটা ইজি। আর না হলে নিয়োগকর্তা যদি বেঁকে বসে, তাহলে 3 মাস কাজ করছেন তো বাকি 21 মাসের ওনার যে টাকাটা আপনার পিছনে ইনভেস্ট করছে, এই টাকাটা পুরোটা তাকে ফেরত দিতে হবে। উল্টো জরিমানা দিতে হবে, অফকোর্স। তার মানে আমি বাধ্য কাজ করতে। যদি আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনাকে সে নির্যাতন করতেছে, নির্যাতিত হচ্ছেন, যদি এটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না, বরং আপনি উল্টে আরও পাবেন। এখন যদি মনে করেন যে আমার পেটে ব্যথা করতেছে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি এখানে সৌদি আরবে খাবার খাইতে পারতেছি না, আমার ছেলের কথা মনে পড়ছে, বউয়ের কথা মনে পড়ছে, আমি চলে যাবো, এটা 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 করতে গেলে আপনাকে এই জটিলতার মধ্যে পড়তে হবে, আপনাকে রিলিজ নিতে হবে কোনো না কোনোভাবে। রাজীব ভাই, আমি আরেকটা প্রশ্ন যেতে চাই, সেটা হলো যে আমরা সম্প্রতি জানতে পেরেছি যে প্রবাসীদেরকে অপহরণ করা হয়, অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয় তার পরিবারের কাছ থেকে। যে একজন মানুষ তার বাবার বা তার পরিবারের শেষ সম্বলটা বিক্রি করে বা শেষ সম্বলটা ত্যাগ করে দেশের মায়া ছেড়ে, পরিবারের মায়া ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি জমিয়েছে, পরিবারকে সুস্থ রাখবে, ভালো রাখবে, দেশের রেমিটেন্স পাঠাবে, দেশ উন্নয়ন হবে, এত চিন্তা করে যখন একটা মানুষ দেশের বাইরে যায়, যাওয়ার পরে যখন তাকে অপহরণ করা হয়, তাকে একটা ট্র্যাপে ফেলে দেওয়া হয়, তারপর আবার তার ফ্যামিলিকে ফোন করা হয়, ভিডিও পাঠানো হয়, তার ফ্যামিলিকে আতঙ্কের মধ্যে রাখা হয় যে টাকা দিতে হবে নতুবা তাকে ছাড়বে না, ইত্যাদি ইত্যাদি অত্যাচার, যে মানে আমরা বিভিন্ন সময় দেখে থাকি। এই বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাই, কারা করে, কেন করে, এবং এটার কোনো সমাধান আছে কিনা। এই প্রসঙ্গটা নিয়ে যখনই কথা বলতে যাই, তখন একজন বাংলাদেশি হিসেবে নিজেকে খুব মানে লজ্জাবোধ করি। ধরেন আপনার যদি এমনটা ঘটতো যে একজন বাংলাদেশি কর্মীকে সুদান, সোমালিয়া, ইজিপ্ট, শ্রীলঙ্কা বা ইন্ডিয়া, পাকিস্তান, অন্য এই সব দেশের নাগরিক যদি অপহরণ করে, তাহলে বিষয়টা হয়তো অন্যভাবে বলতে পারতাম। যখন আপনি শুনবেন যে বাংলাদেশিকে অপহরণ করছে, এটাও কি সম্ভব? মানে সম্ভব। এই সব ঘটনার সূত্রপাত হয় 2017 সালের দিকে, প্রথম সৌদি আরবের রিয়াদ, যেটা রাজধানী, ওইখানে একটা জায়গা আছে, যেমন আমাদের দেশে গুলিস্তানের মতো, ভাতা মার্কেট বলে, ওইখানে বাংলাদেশিদের সমাগম বেশি, বাংলাদেশি প্রতিষ্ঠান বেশি, লোকজন বেশি, এবং সেখানে বিভিন্ন সাপ্লাই কোম্পানির কাজের নিয়োগ দেওয়া হয়। ওই যে আমাদের দেশে চাকরির খবর আছে, সাইনবোর্ড লাগানো হয়, অনেকে সেটা দেখতে আসেন ওইখানে। আবার বিভিন্ন জন যে বিভিন্ন অঞ্চলগুলোতে থাকে, ওরা বাংলাদেশি খাবার খাওয়ার জন্য বা বাজার করার জন্য ওই জায়গাতে আসেন। এটাও ধরেন যে একটা ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের মতো অধ্যুষিত এলাকা। ওইখানেও ধরেন যে 2017 সালের দিকে প্রথম অল্প গুটি কয়েক অপহরণের ঘটনা আমরা শুনতাম। কেউ কারোর সাথে একটু দ্বন্দ্ববিরোধ আছে বা ওর কাছে বেশি টাকা পয়সা আছে, এই জন্য তাকে নিয়ে যাইতো, আটকে একটু মারধর করে কিছু টাকা পয়সা নিত। এটা হাতে গোনা কয়েকটা শোনা যেত। তখন সেটা বাংলাদেশিরও করতো, অন্য দেশিরও করতো। এগুলো তখন খুব একটা আলোচনায় আসে নাই, অল্প দুই একটা ঘটনা ঘটতো। 2020 সালের করোনার সময়টা যখন আমরা বারবার বলতেছি যে যখন সৌদি আরবে কর্মসংস্থান অভাব হলো, কাজের সংকট হলো, তখন কিছু সংখ্যক লোক এটাকে পেশা হিসাবে নিছে, অপহরণটাকে পেশা হিসেবে হ্যাঁ, যেহেতু আমি এখানে বেকার, আমার তো কোনো কাজ নেই, তো এখন আমি যদি কোনোভাবে যদি একজনকে যদি অপহরণ করতে পারি, তা থেকে যদি আমি 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা যদি আমি নিই, তাহলে তো আমার হয়ে গেল, মোটামুটি 3-4 মাসের বেতনই হয়ে গেল। একজন দুজনকে নিয়ে এটা অ্যাপ্লাই করতে করতে এটা মজা পেয়ে গেছে তারা, যে নিলে তো টাকা দিচ্ছে। মানে বাঙালিরাই বাঙালিদেরকে অপহরণ করছে। হ্যাঁ। এই যে বাঙালিরা বাঙালিদেরকে অপহরণ করছে বা অন্য যে কোনো দেশেরই হোক, তাহলে ওই সৌদি আরবের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের যে দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা এখানে একটা কিডন্যাপের মতো ঘটনা ঘটেছে। আমি যদি বলি যে বাংলাদেশেও যদি হচ্ছে বহির্বিশ্ব থেকে কোনো একজন নাগরিক আসে, সেই নাগরিকের নিরাপত্তা তো আমার দেশ দিতে বাধ্য। বাংলাদেশের একজন নাগরিকও হচ্ছে যে নিরাপত্তা বা তাকে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই বদ্ধপরিকর, কিন্তু দেশের বাহির থেকে যখন একজন নাগরিক আসবে, তার নিরাপত্তা নিশ্চিত করতে তো আরো বদ্ধপরিকর থাকা। না, বিষয়টা এখানে একটু ভিন্ন। আমাদের দেশের প্রেক্ষাপট আর সৌদি আরবের প্রেক্ষাপট ভিন্ন। আমার দেশে যদি একজন বিদেশি নাগরিক থাকে, হ্যাঁ, তাকে আমরা একটু অন্যরকম প্রটোকল দিই, নিরাপত্তা দিই। অনেকে হয়তো এখানে ব্যবসা করার জন্য, বাংলাদেশে চাকরি করার জন্য কয়জন আসে? সৌদি আরবে তো আমরা র্যান্ডম লক্ষ লক্ষ লোক, বাংলাদেশে 35 লক্ষ লোক, ইন্ডিয়ার আছে ধরুন তারা 15-20 লাখ, অন্য দেশের আছে তাহলে কয় কোটি লোক সেখানে আছে। আপনি ওদেরকে এত বেশি স্পেশাল প্রটোকল দিবেন কিভাবে? স্পেশাল প্রটোকল দিতে হবে না, বাট সৌদি আরবের আইন কিন্তু অনেক কঠিন। ওটা একটা রক্ষণশীল দেশ, ওইখানে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওই প্রসঙ্গে আসতেছি, তো যখন ওরা দেখলো যে না, আমি এটা করে তো পার পাই গেছি, এটা তো করা যেতে পারে, তখন তারা এটার মাত্রাটা আস্তে আস্তে করে বাড়ায় দিল। 2024-এর যে ছাত্র জনতার যে আন্দোলন যেটা ঘটলো, তখন অনেকেই বাংলাদেশ থেকে আপনার সৌদি আরবে চলে গেছে। ওরা যারা গেছে, ওরা হচ্ছে যে কোনো কাজ সম্পর্কে ওদের কোনো অভিজ্ঞতা নাই, ওরা কোনো কাজ করবেও না, ওরা তো ভাবেও না যে উনি সৌদি আরব যাবেন, বিপদে পড়ে চলে গেছে। ওরা আবার ওদের সাথে গিয়ে যুক্ত হয়ে গেছে। আর বাংলাদেশ থেকে তো ভালো মানুষ জানে, যারা অপরাধী,
বা বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত, ওদের তো ভাই কলজা একটু বড়। এরা যাওয়ার পরে এটা একটা মহামারী রূপ ধারণ করে ফেলছে, যার প্রেক্ষিতে গত 8 মাসে এই অপহরণের ঘটনাটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। 3-4 জনের মরদেহ পাইছি যাদেরকে অপহরণ করে মেরেও ফেলা হয়েছে। এর মধ্যে একজনের লাশ তো দেশে আসছে, আরেকজনের লাশ হয়তো 2-1 দিনের মধ্যে আসবে, যেগুলো নিয়ে আমি নিজেও কাজ করছি। এখন এখানে আপনি যে প্রশ্নটা তুলছেন প্রশাসনের ভূমিকা, দেখেন যেহেতু এটা সৌদি আরব, অপরাধ সংঘটিত হচ্ছে সৌদি আরবে, সুতরাং এটা নিরাপত্তা দেওয়া বা অপরাধীদেরকে ধরার দায়িত্ব কিন্তু সৌদি সরকারের। এটাতে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এখন অপহরণ করলো কাকে? আমাকে অপহরণ করা হয়েছে, তাহলে আমি তো অপহরণ হয়ে গেছি, আমি তো থানায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। যেতে হবে কাকে? আমার পরিবারের কোনো একজনকে, বন্ধু বান্ধব হোক, রুমমেট হোক, কোম্পানির লোক হোক, সবার আগে যেতে হবে হচ্ছে থানায়। সেখানে গিয়ে তারা একটা অভিযোগ করতে হবে। আবার ধরেন যে আপনি হয়তো কোনো কারণে সৌদি পুলিশকে এটা বুঝে বলতে পারলেন না যে ঘটনাটা কীভাবে করছে, হয়তো উনি মামলাটা নিচ্ছেন না, তখন আপনি যেতে পারেন হচ্ছে আমাদের দূতাবাসে গিয়ে যদি ওদেরকে বাংলাতে বলেন যে আমার ভাই বা আমার বন্ধু উনি অপহরণ হয়েছে, আমি একটা মামলা করতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো, তখন দূতাবাস তাদের ফেডে একটা করে লিখে দেয় আরবিতে যে এই লোকটাকে তুমি আইনি সহায়তা দাও বা তাকে সহযোগিতা করো। ওইটা নিয়ে গেলে মামলাটা করাটা সহজ হয়ে যায়। এইভাবে হচ্ছে মামলার প্রক্রিয়াটা করতে হবে। তো মামলাটা যখন হয় তখন তারা সম্ভাব্য আসামি, ধরেন যে কেউ যদি দেখে থাকে, প্রত্যক্ষদর্শী থাকে, বা যদি কোনো সিসি ক্যামেরা থাকে, সেটার আলোকে তারা আসামিদেরকে ধরার জন্য একটা অভিযান চালায়। এবং ধরা পড়েও, পড়ে না যে তা কিন্তু না, কিন্তু ধরা পড়ার পরে আমরা দেখি যে কিছুদিন পরে সেই আসামিগুলো আবার হচ্ছে ছাড়া পেয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ওকে প্রশ্ন করতে পারেন যে আপনি বলেন যে সেখানে আইন এত ভালো, তাহলে সেটা ছাড়া পেয়ে গেল কীভাবে? তাই তো, এটা আসলে তথ্য প্রমাণের অভাবে। কীভাবে অভাবে? আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এখানে, এখন হঠাৎ করে আপনাকে একটা গাড়ি করে 3-4 জন এসে আপনার মাথার মধ্যে একটা কালো কাপড় দিয়ে গাড়ির মধ্যে ঢুকে ফেললো। বেশিরভাগ তারা এগুলো করে হচ্ছে যেখানে লোকবল কম থাকে, সিসি ক্যামেরা কম থাকে, ওই সব জায়গায়। তাহলে আপনার তো এখানে কোনো প্রত্যক্ষদর্শীও নাই। নিয়ে যাওয়ার পরে আপনাকে তো সে মুক্তক বেঁধে ফেলছে, এখন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, নিয়ে কোন রুমের মধ্যে রাখছে, এটা আপনি কেন বুঝবেন? আপনি কোনো কিছু আশ পাইতেছেন না। এরপর তারা কি করে? তারা হচ্ছে তাকে শারীরিক নির্যাতন করা শুরু করে। শারীরিক নির্যাতনটা করে তারা ফোন করে কোথায়? বাংলাদেশে। ওই মোবাইল থেকেই, ওদের মোবাইল ব্যবহার করে না। আমাকে যে নিয়ে গেছে যে ভিকটিমের মোবাইল থেকে তার মাকে, বাবাকে, ভাইকে ভিডিও কল দিয়ে তাকে নির্যাতনের যে ছবি আছে, যে ভিডিও আছে, এগুলো তারা পাঠায় বলে যে তুমি এত টাকা দাও, তাহলে ওকে ছেড়ে দিব। কত টাকা? 1 লাখ, 2 লাখ, 3 লাখ যা আছে। কোথায় দিবে টাকাটা? বাংলাদেশের বিকাশের নাম্বারে। অপরাধ ঘটলো কোথায়? সৌদি আরবে। লেনদেন হচ্ছে কোথায়? বাংলাদেশে। আপনি টাকাটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ওদের যদি মতিগতি ভালো থাকে, তাহলে আবার আপনাকে মুক্তক বেঁধে একটা অজ্ঞাত স্থানে ফেলে দিয়ে গেল। আপনি যে অপহরণ হলেন এটা জন্মমৃত্যুর মতো সত্যি। আপনার উপর যে নির্যাতন হলো সেটাও সত্যি। আপনার পরিবার থেকে যে টাকা নিল সেটাও কিন্তু সত্যি। আপনি হয়তো কোনোভাবে আল্লাহর অশেষ কৃপায় আপনি বেঁচেও আসছেন। আপনি আসামি কী বিবরণটা দিবেন? কে নিয়ে গেছিল? হয়তো কোনোভাবে আপনি চোখ মেলে এভাবে একটু দেখছেন, বা প্রত্যক্ষদর্শী হয়তো ছিল, সেই আলোকে আপনি কয়েকজনের নাম বললেন। এইভাবে তারা অভিযান করে সৌদি পুলিশ হচ্ছে যে একটা আসামিকে ধরে। এটা তো সাময়িকভাবে মামলা করেন, তাকে জেলে নিলেন। এখন আপনি তাকে কোর্টে পাঠায় যদি চূড়ান্ত রায়ের দিকে যেতে, তাহলে আপনাকে তথ্য প্রমাণ দিতে হবে। এখন এরা তথ্য প্রমাণটা দিতে পারতেছে না। ওই রোডে সিসিটিভি ক্যামেরা পাওয়া যাচ্ছে না, প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না, নির্যাতনের স্থান পাওয়া যাচ্ছে না, কারা ছিল সেটা পাওয়া যাচ্ছে না। একটা জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। ইভেন লেনদেনটা যেটা, সেটাও হয়েছে বাংলাদেশে। এখন এই আসামিকে ধরে রাখাটা খুব কষ্ট হচ্ছে। যাকে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিয়ে অভিযুক্ত করা যাচ্ছে তাকে কিন্তু রাখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ওরা বের হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে অপহরণটা করে হচ্ছে ধরেন যে চুনোপুটি কিছু লোক যারা বাইরে আছে, এটার পিছনে আবার বাংলাদেশের বড় বড় কিছু হোতা জড়িত। কারা ওরা? ভালো ভালো ব্যবসায়ী বা কিছু রাজনৈতিক পরিচয় তাদের আছে, ওরা এগুলো করায়। শুধু এটা না, ওইখানে ভয়াবহ মাদক বাংলাদেশ থেকে আইসের মতো ইয়াবার মতো চালান যায় বাংলাদেশ। শুনে না কদিন পর ধরে এগুলো আবার ঢুকে যায়। এগুলো কারা নিয়ে যায়? ওনারা নিয়ে যায়। মাদকের কারবার সেখানে চলতেছে, সেখানে নারী দিয়ে ব্যবসা চলতেছে, এবং সেটা অ্যাপস পর্যন্ত বানায় ফেলছে তারা। অ্যাপসের মাধ্যমে আপনি লোকেশনে যাবেন, ওইখানে গেলে আপনি এই ধরনের মেয়েদেরকে পাবেন। মেয়েরা কারা? ওরা। একটু আগে নারী নিয়ে আলাপ করছি না, ওদেরকে নিয়ে সেখানে রাখছে, ওরাও বা সেখানে গেছে। ওইটা একটা ট্র্যাপ। একটা বিজনেস তো হচ্ছে ওইভাবে, একটা বিজনেস হচ্ছে। আরেকটা হচ্ছে যে ওই নারীর টোপ দিয়ে আপনি যখন সেখানে যাবেন, সেখান থেকে আপনাকে অপহরণ করবে। ভয়ঙ্কর একটা নকশা এখানে। হ্যাঁ, এখন এইটা নিয়ে যে মানে এই বিষয়গুলো যখন এতগুলো লোক অপহরণ হলো, আমরা বলতেছি যে আসামিগুলো কেন বাইরে যাচ্ছে, তখন আমরা যেটা দেখলাম এখানে যে তথ্য প্রমাণগুলো, তারা কিন্তু একজন বাংলাদেশি পক্ষে এটা সম্ভব না। সৌদি পুলিশের আরো অনেক কাজ আছে, শুধু এটা পিছিয়ে পড়ে থাকলে হবে না। ওরা তথ্য প্রমাণ পেলে তাকে সাজা শাস্তির ব্যবস্থা, এটা সত্যি। সৌদি আরবে কিন্তু জানের বদলে জান, এরকম একটা আইন কিন্তু আছে। যদি কেউ কাউকে হত্যা করে, যদি সে প্রকৃত আসামি ধরা পড়ে, ওর কল্লাকাটা, এটার কোনো মাপ নেই। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ যিনি দায়িত্বে আছেন, অধ্যাপক আসিফ নজরুল,
এই অধ্যাপক আসিফ নজরুল বিভিন্ন সময় দেশের বাইরে থেকে ট্যুর করে এসে উনি গণমাধ্যমের সামনে যখন কথা বলেন বা প্রবাসীও যখন উনি কথা বলেন তখন বলেন যে প্রবাসীরা ভালো আছেন, সবই ঠিক আছে একদম। তো এই যে উনি যে এই কথাগুলো বলেন, এই কথার সাথে আপনার কথার তো আসলে কোনো মিল দেখছি না, এটা আসলে কেন? আমি আসিফ নজরুলের প্রসঙ্গে আসতেছি, তার আগে আমি দূতাবাসের বিষয়টাকে একটু স্পষ্ট করে দিই যে আমরা কেন দূতাবাসকে দায়ী করতেছি বা মানববন্ধনটা সেখানে কেন করলাম। এই তো যে আপনি, আমরা তো লজিক তো বলতেছে যে এটা প্রশাসনের কাজ। আমরা আসলে এটা বলতেছি এই কারণেই যে সাধারণ এই বাংলাদেশিরা ভয় পায়। একজন বাংলাদেশির পক্ষে সৌদি আরবের একজন সৌদি আইনজীবী নিয়োগ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার, টাকার ব্যাপার। একজন আইনজীবীর ফি কম করে হলো 10 থেকে 15,000 রিয়াল। ওরা আইনজীবীর ভয় সেখানে যাইতে চায় না। আবার দ্বিতীয়বার তাকে অপহরণ করবে কিনা সে ভয় তারা কথা বলতে চায় না। এই ক্ষেত্রে দূতাবাস তাদেরকে সাহস যোগাতে হবে, দূতাবাস তাদেরকে তথ্য উপাত্তগুলো পেতে সাহায্য করতে হবে। দূতাবাসে আমাদের কম করে হলো 5 থেকে 7 জন আইনজীবী আছে, আরবি কথা বলতে পারে, কোর্টে যায় তারা বিভিন্ন অপরাধমূলক কাজে, ওদেরকে দিয়ে সহায়তা করতে হবে। আমরা এটা বলতেছি, দূতাবাসকে অ্যাক্টিভ হতে হবে, দূতাবাস এই লোকগুলোকে সচেতন করতে হবে, সতর্ক করতে হবে। যারা সাধারণ প্রবাসী তাদেরকে বলতে হবে যে আমরা তোমাদের পাশে আছি, আমরা এটা দেখতেছি। যারা অপরাধী তাদেরকে বলতে হবে যে তোমরা যে অপরাধটা করতেছো এটা একটা ভয়াবহ অপরাধ, এটা তুমি এটা করলে এই দেশে যেরকম তুমি সাজার মুখোমুখি হবে, তোমাকে আমরা বাংলাদেশে সাজার মুখোমুখি করবো। আমরা বলতেছি না যে দূতাবাস গিয়ে কাউকে ধরে পুলিশকে দেওয়ার জন্য, আমরা বলতেছি না দূতাবাস কাউকে গুলি করে মেরে ফেলার জন্য, এটা দূতাবাসের কাজ না, এটা আমিও বুঝি আপনিও বুঝেন, কিন্তু দায়বদ্ধতা আছে। আমরা তো মনে করতেছি যে এইভাবে বিষয়গুলো যদি ডে বাই ডে বাড়তে থাকে তাহলে তো একসময় সৌদি সরকার বলবে যে তোমার দেশে লোক মারামারি করে, তোমার দেশের লোককে মারা ফেলতেছে, এটা করতেছে, আমার তো ভাই ঠেকা নাই যে তোমার দেশের লোক রেখা রাখো, তো চলো তোমরা চলে যাও, আর চলে না গেলেও তোমাদের ভিসা বন্ধ, নতুন করে আর আনবো না, যা আছো তা বসে থাকো। তো এটা আমার জন্য লস না? আমরা সেই ভূমিকাটা চাচ্ছি। আমার তো সৌদি আরবের লোক আছে 35 লক্ষ, কিন্তু অপরাধী না হলে সর্বোচ্চ 5,000। তাহলে আমি 5,000 লোকের জন্য আমি 35 লক্ষ লোকের বিপদ টানবো কেন? আমি 5,000 লোককে বিভিন্নভাবে সৌদি এই যে 5,000 ব্যক্তি যারা হচ্ছে মূলত সৌদিতে থেকে বা বিভিন্ন দেশের, মানে আমি বিভিন্ন দেশের কথা বলছি, শুধুমাত্র সৌদিতে যে অপহরণ বা অপকর্ম হচ্ছে তা না, বিভিন্ন দেশেই হতে পারে। এখন কথা হচ্ছে ওদের সংখ্যা তো গুটি কয়েক, বা ওদেরকে তো কাউন্ট করা যাবে। সেই কাউন্টিং পার্সনকে কি দূতাবাসের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা? দূতাবাস চাইলে পারবে কিনা? শুধুমাত্র 100 বার পারবে। এখানে দেখেন আমাদের দেশেও তো এখন একটা ঘটনা ঘটতেছে, সার্বিক দেশ, আসলে এগুলো আমি বিশ্বাস করতে চাই না। আমি র্যান্ডম মানুষের মতো অনেক সময় অনেকগুলো সিদ্ধান্ত আমি দিই না। আমাদের দেশে এখন অনেকে বলে না যে এখনও স্বৈরাচার আমলের প্রশাসনের লোকজন বসে আছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এটা সেটা করতে চায়, এগুলো বলে, এটা তো বাস্তব, এটা ওইখানেও আছে। এত বড় একটা অভ্যুত্থানের পরে দেশে অনেক কিছুতে রদবদল হলো, পরিবর্তন হলো, দূতাবাসে কি পরিবর্তন হয়েছে? অনেকই পরিবর্তন হয়েছে, একজন হয়তো বা 2 জন। মূল কাজগুলো তো যারা করবে তারা তো সেখানে বসে আছে, তারা তো 3 বছর 5 বছর ধরে বসে আছে তার সেখানে। তাহলে আপনার এই কথা কি আমি বলবো যে তারা হচ্ছে যে এই সরকারকে বা বর্তমানে একটা সমর্থন করবে? অফকোর্স আমি এটাই আমি মনে করি, কারণ এটা যদি না হতো তাহলে তাদের আন্তরিকতা থাকতো, যদি দেশের প্রতি তাদের ভালোবাসা থাকতো। তাহলে এই আন্তরিকতা কি গণঅভ্যুত্থানের পূর্বে ছিল? গণঅভ্যুত্থানের পূর্বে এরকম তো ছিল না। আমরা যে আপনি সমীকরণটা দেখতে পাচ্ছেন না, আমরা কোথা থেকে কোথায় চলে আসছি। আমরা 2017 কথা বলছি, 2020 সালের কথা বলছি, তখন সেটা মাত্রাটা এমন ছিল না। আমরা 8 মাসের কথা বলতেছি। তাহলে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে, যিনি বৈদেশিক এবং কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ নজরুল, তার ভূমিকাটা কি? তার কিসের ভূমিকা? উনি কেন ভূমিকা রাখবেন? উনি প্রবাসী মন্ত্রণালয়ের কি? উনি উপদেষ্টা। কোন মন্ত্রণালয়ের? প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সংবাদকর্মী। প্রবাসী কল্যাণ, প্রবাসী সম্পর্কিত কয়টা প্রেস ব্রিফিং তার পাইছেন? খুব কম, রেয়ার। কেন? উনি তো 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, হয়তো ব্যস্ততার জন্য। ওনারা কে বলছে 2টা মন্ত্রণালয়ের জন্য? উনি এটা সাইডে আরেকজনকে দিতে পারছিল না, যিনি অফিস করবে নিয়মিত এখানে ব্রিফিং করবে? এটা কি ছেলে খেলা? এই এত বড় 1.5 কোটি প্রবাসী বাইরের দেশে পড়ে আছে, রেমিটেন্স যেটা বাংলাদেশকে দাঁড় করে রাখছে, এটা কি সাধারণ কোন একটা জিনিস যেটা আমি মন চাইলে এটা করবো, মন চাইলে না চাইলে এটা করবো না? রাজীব ভাই, বাংলাদেশের প্রধান 2টা উৎস। না, আপনি আপনি এটা আমার সাথে এটা শেষ করতেছেন না কেন? আপনি তো অন্যদের মতো এটা এড়ে যাইতেছেন। আপনি আমার থেকে নেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা সব সময় সব সরকারের কাছে এটা একটা অবহেলার মতো থাকে। এটা বাজেট খুব কম দিয়ে বসে থাকে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? মানে এটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর। যদি আমরা বলি যে গার্মেন্টস হচ্ছে ফার্স্ট, আমি ঠিক আপনাকে ওই জায়গাতে আমি যাচ্ছিলাম। আমার বলার যে ধারণাটা ছিল সেটা হলো যে বাংলাদেশের প্রধান যে 2টা খাত থেকে আমাদের ইনকাম হয় বা বৈদেশিক যে ব্যবসা বাণিজ্যগুলো আমাদের সাথে হয়, সেখানে প্রধান ছিল হচ্ছে গার্মেন্টস খাত, দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রবাসী যারা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা। আমি সম্প্রতি আপনার একটা বক্তব্য শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে 2024 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা প্রবাসীদেরকে তারা বলেছিল যে আপনারা বাংলাদেশে
বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে, হ্যাঁ, আপনারা তাদের কথা মেনে সেই রেমিটেন্স পাঠানো বন্ধ কেন করেছেন। এটা আপনি আমার কথা আপনি শুনেন না, আপনি গণমাধ্যমে দেখেন নাই? আরো অনেকেই এই বক্তব্য দিয়েছে, হ্যাঁ, কিন্তু এই যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আপনি জুনায়েদ আহমেদ পলককে দেখেন নাই যে আপনারা রেমিটেন্স পাঠান? ওইটা বলেছিল, কিন্তু হচ্ছে যে হ্যাঁ, বিরোধী পক্ষ যারা ছিল ওই হ্যাঁ, সময়, যারা হ্যাঁ, আন্দোলনের পক্ষের হ্যাঁ, লোকজন, তারা যখন আন্দোলনটা দমাইতে পারতেছে না তখন প্রবাসীরা মনে করলো যে আমাদের হাতে একটা অস্ত্র আছে, আমরা রেমিটেন্স দিব না। তখন ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে গেছে। তখন আমরা দেখছি না, তখন জুনায়েদ আহমেদ পলক তখন বলছেন যে আপনারা রেমিটেন্স পাঠান, আমরা সবকিছু দেখি। এটা মানে আপনি বুঝছেন যে তখন রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। এরপর আবার যখন সরকার গঠন হলো তখন আপনি শুনেন না যে প্রবাসীরা এখন রেমিটেন্স পাঠান? আবার আপনারা পাঠান, এবং হ্যাঁ, আমরা সবকিছু দেখতেছি, ভালোভাবে করতেছি। খুব দ্রুত তখন দেখছেন রেমিটেন্সের দেখছেন, মাত্রা দেখছেন কোথা থেকে কোথায় উঠছে। বেশি ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তাহলে আপনি গার্মেন্টস কর্মীদেরকে বললেন না এই কেন? অন্তর্বর্তী সরকারের হ্যাঁ, উপদেষ্টাতে বলেছেন যে হ্যাঁ, প্রবাসীদেরকে আমরা ভিআইপি সম্মান দিই। কিসের বিএপি সেবা? কিন্তু আমি বিএপি সেবা সম্প্রতি- আপনি গত 1.5 বছরে কয়জন প্রবাসী গাড়ির উপর হাত তুলছে আপনি দেখছেন আমি বিমানবন্দরে? দেখেছি সম্প্রতি হ্যাঁ? বেশ কয়েকটা ঘটনা কিন্তু আমরা দেখেছি তো যে কিসের আপনি এয়ারপোর্টে এটা- তাদের এটা- লাগেজগুলোকে এটা- তালাগুলো ভেঙে এটা আপনি লুটপাট করা বিএপি হচ্ছে। সেবা? তাদের লাগেজগুলো ভেঙে লুটপাট হ্যাঁ, করা হচ্ছে, তাদের গায়ে চড়-থাপ্পড় মারা হ্যাঁ, হচ্ছে, তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে। এই বিষয়গুলো যদি ঘটে থাকে এবং ঘটছে নিয়মিত, তাহলে এই অন্তর্বর্তী সরকারের আমলেই যখন ঘোষণা করা হয়েছিল হ্যাঁ, যে প্রবাসীদেরকে ভিআইপি সম্মাননা দেওয়া হবে, হ্যাঁ, তাদেরকে স্যার বলতে হবে, হ্যাঁ, তাদেরকে যথোপযুক্ত একজন সম্মাননা, প্রবাসীও কারো কাছে বিএপি সম্মাননা চাই নাই। তাহলে কেন সরকার প্রবাসীদের 12 দফা যে দাবি আছে বা বিভিন্ন দাবি আছে, সেই দাবির মধ্যে কখনো প্রবাসীরা বলে নাই যে আমাকে বিএপি সম্মাননা দাও, আমাকে স্যার বলো। বরং বিভিন্ন সময় এটাও প্রস্তাব করছে যে টাকা লাগলে নির্ধারিত ফিতে টাকা দিবে, আমাদের সেবা নিশ্চিত করো। কোন প্রবাসী স্যার ডাক শুনতে চাইছে? কোন প্রবাসী বলছে বিমানবন্দরে প্রবাসী লঞ্চ করার জন্য? প্রবাসী লঞ্চ কি? আমি আপনাকে একটু বলছিলাম যে আমার বউ রেখে চলে দিয়েছি, আমার বাচ্চা রেখে চলে যায়, আমার মা রেখে চলে দিয়েছি, আমার বুক ফাইটে যায়, আমি খাইমো সেখানে কফি খাইতে যাবো আপনার এখানে। কিসের প্রবাসী লঞ্চ? প্রবাসী লঞ্চ করতে আপনাকে বলছে কি? এটা একমাত্র আমি দেখছি যে এই যে এটা দৃশ্যমান তারা চাই, সেটাই উদ্বোধন করছে। আমরা প্রবাসী লঞ্চ দিছি। আমি যখন দেশ ত্যাগ করে বা এক জায়গায় চলে যাচ্ছি, আমি তখন বসে কফি খাওয়ার মতো সেই মন মানসিকতা আমার কাছে থাকে? যাওয়ার সময় কথা বলতেছি। আর যখন আপনি দেশে আসবেন, আসার সময় তো আপনি কখন এয়ারপোর্ট থেকে বাইরে আপনার পরিবারকে দেখবেন সেই হাহাকার করে। কফি খাওয়ার সময় আপনার কই প্রবাসী লঞ্চের ভূমিকা কি? শুধুমাত্র তাই তো না, আমরা তো দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে তাদের হ্যাঁ, যে লাগেজগুলো আসছে, সেই হ্যাঁ, লাগেজগুলো তালা ভাঙা হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে স্বর্ণালঙ্কার লুট হ্যাঁ, করা হচ্ছে, কাপড় লুট করা হ্যাঁ, হচ্ছে, প্রসাধনী সামগ্রী লুট করা হচ্ছে। এইগুলো নিয়ে প্রতিবাদ এটা করতে এটা গেলে এটা এটা তাদেরকে এটা আর কি? আনসার সদস্য দ্বারা এটাই তাদেরকে প্রহার করা হচ্ছে। এটাই বিআইপি সার্ভিস। আনসার এই সদস্যদের সরকার প্রহার করা। এটাই বিআইপি সার্ভিস। আমি আপনাকে একটু আগে যে কথাটা বলতেছিলাম, আপনি সেখান থেকে এড়ে গেছেন। আইন মন্ত্রণালয়কে উনি যেভাবে নিছেন, উনি কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সেভাবে ধারণ করেন? সেই স্বৈরাচার সরকার যাকে আমরা বলতেছি, সেই সরকারের আমলে যারা সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বা প্রতিমন্ত্রী ছিলেন, অন্তত মাসে 3 বার হলেও সাক্ষাৎ পাইতাম আমরা। কি করছে সেটা বড় কথা না, কিন্তু প্রশ্ন করতে পারতাম, এটা নিয়ে একটু বলেন বা এটা সম্পর্কে বলেন। ওনাকে তো দেখিয়ে না, সেখানে পাইয়ে না, উনি ব্যস্ত। আইন মন্ত্রণালয় তো একটা বিশাল ব্যাপার, ওইটা নিয়ে আমি কথা বলবো না। তো আপনি এই মন্ত্রণালয়কে তো অবহেলা করলেন না। এই দেশের এই আপনি অন্য সরকারের আমল ভুলে যান, এই সরকারে আপনাদেরকে যে যারা বসাইছে, যারা আপনাদেরকে আনছে, এখানে তো প্রবাসীদের ত্যাগ তো সবার উপর, এটা আপনারা স্বীকার করেন তো বারবার। বলেন তো দেখি, জাতিসংঘে বলতেছেন, বিভিন্ন মিডিয়াতে বলতেছেন, তাহলে এটা এই অবহেলাটা কেন করলেন না? তাহলে কি এটা এমন যে যার মুখে এক অন্তরে আরেক, সে হলো মুনাফিক? এটা তো আমি বলতেছি না, তো কাগজ কলম বলতেছে আর ইয়েতে বলতেছে। না হলে উপদেষ্টা আসিফ নজরুল যখন 8 মাসে 2 বার সৌদি আরবে গেলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যে অপহরণের ঘটনা ঘটতেছে, তিনি নিজে এসে মিডিয়াতে বললেন আমি এটা শুনছি এবং জেনে আসি। তো 8 মাসে উনি কি ভূমিকা নিছেন? স্পষ্ট ভাষায় একটা কথা বলে, আমি বাংলাদেশের নাগরিক, এই দেশে আমার জন্ম, এই দেশে আমি বেড়ে উঠছি, আমি আমার দেশের, আমার মাতৃভূমির বদনাম করা আমার দরকার নাই তো। আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসনকে আমি মানুষের কাছে বড়ভাবে রাখতে চাই। আমি আমার প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে নিয়ে প্রশংসা করতে চাই, তার গুণগান গাইতে চাই, আমি আমার সরকারের গুণগান গাইতে চাই। বদনাম করতে আমি যাবো কেন? ওনাদের সাথে আমার কি কোনো দ্বন্দ্ব আছে, কোনো বিরোধ আছে, কোনো ঝামেলা আছে? নাই তো। আমরা কি তাদের কাছে কোনো অন্যায় আবদার করতেছি? এখানে তখন যে আপনার সাথে যে কথাগুলো বললাম, এগুলো এটা কি আমার ব্যক্তি, আমার স্বার্থের কোনো কথা? আমার প্রবাসীদের প্রবাস জীবন হবে নিরাপদ, আমার প্রবাসীরা সেখানে নিরাপদে থাকবে, তাদের চাকরি থাকবে, তারা চাকরি করবে, দেশে টাকা পাঠাবে, তার পরিবার ভালো থাকবে, আমার দেশের রেমিটেন্স আসবে, আমার দেশ এগিয়ে যাবে। এটাই তো আমার লক্ষ্য, আমি সেটার জন্য কাজ করতেছি। আমি আপনার রেমিটেন্সের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে চাচ্ছি, আমি বদনামি করার জন্য সেখানে দাঁড়াই নেই। আপনি আজ পর্যন্ত দেখছেন কোনো প্রবাসীকে কোনো বড় আন্দোলনের ঘোষণা দিতে, জ্বালা পোড়া করতে, রাস্তা অবরোধ করতে, হরতাল অবরোধ করতে, ভাঙচুর করতে শুনছেন কোনোদিন? এই জন্য তাদের কোনো দাবি পূরণ হয় না। এই আমলে, এই সরকার আমলে বাংলাদেশে কতগুলো আন্দোলন হয়েছে জানেন? অসংখ্য, যার মানে কাউন্টিং, অধিকাংশ দাবি আদায় করে চলে গেছে। আর এই প্রবাসীদের এই দাবিগুলো যুগের অধিক সময় ধরে বাস্তবায়ন হয় না। ভাই রাজীব ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আমি কয়েকটি বিষয় স্টেপ বাই স্টেপ, আপনি 2 মিনিট করে বা 3 মিনিট করে আপনি আমাদেরকে একটু বলবেন। সেটা হচ্ছে, যারা প্রবাসে যেতে চায়
তাদের উদ্দেশ্যে আপনার মানে সংক্ষিপ্ত একটা বক্তব্য বা একটা ব্রিফ আপনি কি বলবেন তাদেরকে, যারা নতুন করে বিদেশে যাওয়ার চিন্তা করছেন, বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করছেন, তাদেরকে আপনি কোন বার্তাটা দিতে চান? কি কি বিষয়গুলো তাদেরকে লক্ষ্য করা উচিত এবং কোন বিষয়গুলো মেনে জেনে শুনে তাকে দেশের বাইরে যাওয়া উচিত? দেখেন, প্রথমত তো হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কখনোই কাউকে বিদেশে যাওয়ার জন্য সাজেস্ট করি না, কিন্তু এটা তো হয় না, কারণ যেতে হবে, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, বেশ কিছু জিনিস ভেবে তিনি সিদ্ধান্তটা নেন। কিন্তু আমাকে যদি এক কথা বলে আমি বলবো যে না, বিদেশ থেকে আমার দেশ ভালো, যদি কিছু করা যায়, কিন্তু আমি তো সেটা পারতেছি না, বা সে অবস্থাতে আমি নাই, এই জন্য তারা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনাটা করেন বা সিদ্ধান্ত নেন। এটা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি তো যে কথাটা বললাম, সবার আগে আমরা যে ভিসাটা নিই, সেই ভিসাটাকে ভালোভাবে একটু যাচাই করা। এখন ভাই আধুনিক যুগ, এক সময় না হচ্ছে যে চিঠিপত্রের আমল ছিল বা খোঁজখবর নেওয়া যেত না। ধরুন যে এখন আমাকে সৌদি আরবে কোনো একটা স্বনামধন্য কোম্পানিতে আমার একটা ভিসা আসছে, তো আমার তো সৌদি আরবে এখন অনেক রিলেটিভ থাকে, অনেক লোকজন থাকে, আমি তো তাদের মাধ্যমে খবর নিতে পারি যে কোম্পানিতে আসলে লোক লাগবে কিনা, একটু গিয়ে দেখো তো, বা ওরা মাস শেষে বেতন দেয় কিনা, ওইখানে সুযোগ সুবিধা কেমন, ওরা ঠিকঠাকভাবে আছে কিনা। ওইখান থেকে যখন আমি একটা পজিটিভ অ্যান্সার পাবো তখন আমি ভিসাটা নিব। ভিসা যাচাইটা হচ্ছে সবার আগে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই দালালের মাধ্যমে মানে কয়েক হাত বদল করা যে ভিসাগুলো, সেগুলো নেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে বলবো যে ফ্রি ভিসা নামক শব্দ থেকে বের হয়ে আসেন। কারণ ফ্রি ভিসা বলতে আপনি ওইখানে গিয়ে সাইন করতে পারবেন না ভাই। আপনি ওইখানে গিয়ে কেউ আপনাকে কাজ দিবে, কাজ করবেন, সেই কাজ করে আপনি দেশে টাকা পাঠাবেন, স্বাবলম্বী হবেন, এটার সম্ভাবনা খুবই কম। এটা রিস্ক, জুয়া খেলার মতো। অবশ্যই কোনো একটা ভালো প্রতিষ্ঠানের, ভালো একটা কোম্পানির ওইসব ভিসাগুলোকে যাচাই বাছাই করে আপনারা বিদেশে যাবেন। যারা এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন, বাঙালি প্রবাসী যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। তাহলে তাদের এই যে কমন কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলোর উত্তরণের জন্য বা সমাধানের জন্য তাদের কি করণীয় বা কি করলে তারা হয়তো কমন যে সমস্যাগুলো সেগুলো থেকে তারা পরিত্রাণ পেতে পারে বলে মনে হয়? এটা তো আমরা দীর্ঘ আলোচনার মধ্যে আমাদের ছিল। প্রথম কথা হচ্ছে যে প্রবাসীদের, আমরা যারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলি, যদিও বলছি সংখ্যাটা খুব কম, অধিকাংশ সমস্যার সম্ভাবনা বা সংকট, এগুলো মোকাবেলা করার প্রক্রিয়া, সমাধান কোথায় পাবে, এগুলো নিয়ে আমরা কিন্তু অসংখ্য ভিডিও বানিয়ে ফেসবুক, ইউটিউব প্ল্যাটফর্মে আমরা রেখে দিছি। তো আপনারা যখন ইউটিউব, ফেসবুকে যখন গান শুনেন, নাটক দেখেন, এই সময় এই বিষয়গুলোকে বেশি বেশি সার্চ করবেন যে আমার পাসপোর্টটা রিনিউ করবো কীভাবে, এটা লিখলে কিন্তু ভিডিওগুলো চলে আসবে। আমি দেশে আসতে চাই, কোথায় গিয়ে আবেদন করবো, ভালো ভালো করে ভিডিওগুলো দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের কিছু সিস্টেম আছে, মানে আপনার আঘাত যেখানে, আপনাকে কিন্তু মলম দিতে হবে সেখানে। আঘাত এক জায়গায়, আপনি অন্য জায়গায় মলম দিয়ে লাভ নেই। যেমন ধরুন যে সৌদি আরব থেকে আপনি বাংলাদেশে আসতে চাচ্ছেন, আপনি অবৈধ হয়ে বসে আছেন, এখন আপনার এক্সিট লাগবে, এটা দিবে হচ্ছে, এটার মাধ্যম হচ্ছে দূতাবাস, কনসুলেট, কিন্তু দিবে হলো কে? সৌদি সরকার। ওরা আপনাকে পারমিশন না দিলে কিন্তু আপনি আসতে পারবেন না। কিন্তু আমরা বলতেছি যে আমাদের দূতাবাসগুলো একটু দায়িত্ব নিয়ে, যেহেতু এখানে লোকগুলো বেকার পড়ে আছে, এদেরকে দ্রুত যেন দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায়, প্রক্রিয়াটাকে একটু দ্রুত করার জন্য প্রশাসনকে যেন বেশি বেশি অনুরোধ করে, এবং যারা আবেদনটা করতে চায় তাদের আবেদনটা যেন তারা গ্রহণ করে আন্তরিকতার সাথে। তো আমি ওনাদেরকে বলবো যে আপনারা একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে কোন সমস্যাটা কোথায় গেলে কোনটার সমাধান হবে, আপনারা সেগুলোকে ভালোভাবে একটু যাচাই বাছাই করা উচিত। আর না হলে তো আমরা সোশ্যাল মিডিয়ার কথা বললাম, এগুলো আছে। যারা দেশের মায়া ত্যাগ করে, যারা পরিবারের মায়া ত্যাগ করে এই দেশকে ভালো রাখবে, পরিবারকে ভালো রাখবে, নিজে ভালো থাকবে, সেই লক্ষ্যে যারা দেশের বাইরে পাড়ি জমান, বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত থাকেন, এবং বাংলাদেশে যে তারা রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, যাদের মাধ্যমে অর্থনৈতিক যে চাকা সেটা শক্তিশালী হয়, সেই রেমিটেন্স যোদ্ধাদের মানে কতটুকু সার্ভিস আসলে তারা পাওয়ার দাবি রাখে বাংলাদেশের দূতাবাস বা কনসুলেট যেগুলো আছে? আসলে ওই বাংলাদেশ দূতাবাসকে আপনি আপনার জায়গা থেকে একজন প্রবাসী হিসেবে বা একজন প্রবাসী সংবাদকর্মী হিসেবে, আপনি দীর্ঘদিন প্রবাসীদেরকে নিয়ে কাজ করেন, আপনি দূতাবাসকে আসলে কোন ধরনের পরামর্শ দিতে চান, বা দূতাবাসের আসলে কোন বিষয়গুলো আসলে প্রাধান্য দিয়ে প্রবাসীদেরকে বা এই রেমিটেন্স যোদ্ধাদেরকে ভালো রাখতে পারবে, ভালো রাখা উচিত বলে আপনি মনে করেন? আমি শুধু প্রবাসী কর্মী ছিলাম, যেমন প্রবাসী সাংবাদিক যেমন ছিলাম, আমি দূতাবাসে কাজও করছি কিছুদিন। তো ওনাদের সাথে আমার খুব ভালো সখ্যতা, এবং আমি বিশেষ করে ব্যক্তি সাইফুল রাজীব, যখন আমি দূতাবাসের কোনো কর্মকর্তাকে ফোন করি, কোনো একটা সহযোগিতা চাই, একটা লাশ আনার ক্ষেত্রে বা কোনো একটা কিছু চাইলে, ওনারা আমাকে নিরাশ করেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে সবাই তো সাইফুল রাজীবকে রিচ করতে পারে না, ওদের কি হবে? আমি দূতাবাস এবং কনসুলেটকে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই যে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক লাইভে বা পোস্টে হয়তো আমরা আপনাদের সমালোচনা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে যখন আমরা আপনাদের সমালোচনা করি তখন আমাদের বুক কাঁপে, খুব কষ্ট লাগে যে আমি কেন আমার দেশের একটা মিশনকে, একটা প্রতিষ্ঠানকে মানুষের কাছে হেয় করতেছি। এটা মানুষ হিসেবে যখন ভাবতে চাই তখন কিন্তু আমার কাছে খুব খারাপ লাগে। ওনাদের কিছু দায়বদ্ধতা আছে এবং ওনাদের কিছু সংকটও আছে। ওই যে আমরা একটা জিনিস বললাম যে লজিস্টিক সার্ভিস, কর্মী, জনবল, এটা আসলে কিছুটা ঘাটতি আছে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আপনি নিচ্ছেন না কেন? আপনি বাংলা সরকার কাছে কর্মী দিতে বলেন, কর্মী নেন। আমরা সবথেকে বেশি চাই হচ্ছে আপনাদের আন্তরিক সহযোগিতা, ব্যবহার, মনোভাব,
এগুলোকে একটু পরিবর্তন করলে, ভাই যেটা আপনি দিতে পারবেন না সেটা আমি আপনার কাছে চাইতেও পারবো না, এটা আপনার ভিতরে নাই। কিন্তু যেটা আপনার কাছে আছে, একজন প্রবাসী কর্মী যখন যাবে তার সাথে একটু সুন্দর ব্যবহার করা, তাকে একটু বসতে দেওয়া, কি জন্য আসছেন সেই সমস্যাটা শোনা, তাকে একটু বুঝিয়ে বলা যে এটা আমার হাতে আছে বা এটা আমার হাতে নাই, ওনাদের মনোভাব এবং সেবার পরিধিটা একটু বৃদ্ধি করা, এটাই তো আমরা তাদের কাছে চাই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরেই আপনারা শুনছিলেন প্রবাস জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে তুলে ধরেছেন সাইফুল ইসলাম রাজীব ভাই। আমরা তার কাছে কৃতজ্ঞ যে এত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন, কথা বলেছেন। প্রবাস জীবনের যে লক্ষ্য, উদ্দেশ্য এবং বাস্তবতা, প্রত্যেকটা বিষয়ে তিনি বিশ্লেষণ করেছেন এবং স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। পরিবার পরিজন রেখে যারা বিদেশে পাড়ি জমিয়েছেন, বুকে পাথর বেঁধে শত কষ্ট, শত মান অভিমান উপেক্ষা করে যারা দেশের বাইরে অবস্থান করছেন, সেই মানুষটিকে ভালো রাখার জন্য, সেই মানুষটির কাছ থেকে রেমিটেন্স এনে এই দেশের অর্থনৈতিক চাঙ্গাকে আরও সচল করার জন্য অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার এবং তারা কী অবস্থায় আছে, খেয়ে আছে বা না খেয়ে আছে, সেই বিষয়গুলো দেখার দায়িত্ব বাংলাদেশ দূতাবাসের। আমি আশা করব বাংলাদেশ দূতাবাস অবশ্যই তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করে সেই সমস্ত প্রবাসীদেরকে সম্মান দিবে যারা এই দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টায় দিন রাত চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের যে এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে যখন প্রবাসীরা এসে নামেন, তাদের সাথে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো সংঘটিত হয়, সেই ঘটনাগুলোতে তাদের মন, মস্তিষ্ক, অস্থি মজ্জা পর্যন্ত আঘাত লাগে, সেই আঘাতে তারা খুবই ব্যথিত হয়। সেই কাজটা অন্তত যেন যতটুকু সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করেন। প্রবাসীদেরকে লাঞ্ছিত করার হাত থেকে রেহাই দেন, প্রবাসীরা যেন লাঞ্ছিত না হয়, প্রবাসীরা যেন তার সুষ্ঠু এবং অধিকার থেকে বঞ্চিত না হয়, তাদের যে লাকেজগুলো আসে বা তাদের যে মালপত্রগুলো আসে সেইগুলো যেন বিলীন হয়ে না যায়, চুরি লুটপাট যেন না হয়ে যায়, সেই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সাইফুল ইসলাম রাজীব ভাই, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, সেই জন্য আমাদের সুখবর.com এর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার সুন্দর ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে প্রবাসীদের বিষয় নিয়ে আসলে কথা বললে এটা শেষ হওয়ার না, তারপরেও যতটুকু কথা বলার জন্য সুযোগ আমাকে সুখবর.com দিয়েছে, আমরা সুখবর.com এর প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।